সবাইকে নমস্কার। আজকে মঙ্গলবার, আজকে আবার বসছি ভগবানের জীবনী দ্য গ্রেটেস্ট নিয়ে, স্বামী প্রজ্ঞানন্দজির লেখা। গত কিছু আলোচনাগুলোতে, যা আগের যে সেশনগুলো হয়েছিল, সেখানে আমরা দেখলাম যে কিভাবে আমাদের প্রাচীন যুগে সে মুনি ঋষিরা সত্যকে খুঁজে পেলেন। তারপরে তারা এইটা বোঝার চেষ্টা করলেন যে যখন ব্রহ্মই আছেন, এক ছাড়া দ্বিতীয় কিছু নেই, সেটা সত্ত্বেও কেন আমরা এই জগৎটাকে দেখতে পাই। এইটার উত্তর খুঁজতে গিয়ে তারা মায়াকে আবিষ্কার করলেন, যে মায়ার ফলে আমরা এই জগৎটাকে দেখি। কিন্তু এটার পরেও কিছু আলোচনা রয়েছে, আজকে সেইটা নিয়ে আলোচনা করছি। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে শক্তি। তো কেন এই প্রসঙ্গটা আসছে সেটা নিয়ে আলোচনা করা যাক। আমরা জানি যে মায়ার জন্য আমরা এই জগৎটাকে দেখতে পাই, কিন্তু জগৎটাকে যদি আমরা ভালো করে অ্যানালাইজ করি, আমরা দেখব কি জগতের যেটা নেচার বা প্রকৃতি, সেটা কিন্তু ডাইনামিক। মানে কাজ, মুভমেন্ট, মোশন, আমরা জগতে যাই দেখি না কেন সেটা কিন্তু ডাইনামিক। তো এই যে ডাইনামিসিটি, এটার পেছনে কারণটা কি? তখন আমরা দেখব কি, হ্যাঁ, মায়ার জন্য জগৎ দেখছি ঠিক আছে, কিন্তু জগতে সূক্ষ্মভাবে যা যা কাজ হচ্ছে, জগৎটা তো আমরা বলি না আমাদের জীবনটা কর্মময়, জগৎটা কর্ম দিয়ে ভরা, সব জায়গায় একটা কাজ দেখা যায়। তো সেই কাজটাকে যদি দেখি, আমরা বুঝবো কি যে জগতে আর একটা কিছুর অস্তিত্ব আছে যেটা খুব সূক্ষ্ম, যেটাকে আমরা চোখে দেখতে পাই না, সেটাকেই বলে শক্তি বা এনার্জি। তো আজকে সেইটা নিয়ে আলোচনা হবে। এখন এটা কোনো বিজ্ঞানের আলোচনা নয়, এটার সাথে আধ্যাত্মিকতার ভীষণভাবে রিলেশন রয়েছে। তো সেই রিলেশনটাই আমরা দেখব যে এখানে কেন শক্তি নিয়ে আলোচনাটা করা হচ্ছে, স্পিরিচুয়ালিটির সাথে এনার্জির কি সম্পর্ক। অত হয়তো সায়েন্টিফিক ডিসকাশন হবে না, কিন্তু স্পিরিচুয়ালিটির সাথে যেটার একটা রিলেশন আছে এইটুকু বোঝা যাবে। তো দেখি এখানে প্রজ্ঞানন্দজি কি লিখছেন। মায়াতে জগৎভ্রম প্রতিভাত হয়। এই মায়ার জন্য আমরা জগৎটা দেখতে পাই, জগতের প্রজেকশনটা আমাদের চোখে ধরা পড়ে। সেই জগৎকে বিশ্লেষণ করলে দেখা যায় যে জগতের প্রতিটি স্থানে এক শক্তির খেলা চলছে। যেখানেই দেখি না কেন সেখানেই দেখবো যে একটা কোনো শক্তির ব্যাপার আছে। আমার নিজের ক্ষেত্র, আমি যা কাজ করি, ফিজিক্যাল ওয়ার্ক হোক বা মেন্টাল ওয়ার্ক হোক, দুটো কিন্তু একটা এনার্জির সাহায্যে কিন্তু আমরা করছি। একটা হাত তুললাম, এটা কিন্তু একটা শক্তির সাহায্যে হচ্ছে। এখন যার শরীর বলে না, যার শরীর দুর্বল, উইক, মানে কি তার ভেতরে বেশি শক্তি নেই, তাই সে বেশি ফিজিক্যাল কাজ করতে পারে না। তো এই শক্তি যার শরীরে বেশি, সে ফিজিক্যাল কাজ বেশি করতে পারে। শক্তি আমার ভেতরেও আছে, শুধু যে জগতের, আমি তো জগতেরই একটা পার্ট, আমি জগতের মধ্যেই রয়েছে। শুধু যে বাইরের কাজের মধ্যে শক্তি আছে তা না, আমার ভেতরেও শক্তি আছে বিভিন্ন কাজে। সে আজকে বিদ্যুৎ চমকাক বা যাই হোক, সবকিছুর পেছনে কিন্তু একটা এনার্জি কাজ করে, এবং বিভিন্ন টাইপের এনার্জি হয়, ইলেকট্রিক্যাল এনার্জি, উইন্ড এনার্জি, লাইট, বিভিন্ন ধরনের এনার্জি, সেটা সায়েন্সে আমরা পড়েছি। তো এই শক্তির একটা খেলা আছে, কিন্তু শক্তিটাকে আমরা চোখে দেখতে পাই না। যেখানেই কোনো কার্য হয় তা শক্তিরই জন্য, এনার্জিটা আছে, কোন একটা শক্তি আছে বলেই কিন্তু কাজটা দেখা যাচ্ছে। আমরা কি কাজটা দেখতে পাই, সেটার পেছনের কারণটা দেখতে পাই না। আজকে যে একটা লাইট জ্বলছে, আমি হয়তো লাইটের একটা আকৃতি দেখছি, সেটা টিউবলাইট হলে সিলিন্ড্রিক্যাল হবে, বাল্ব হলে গোল হবে, বা বিভিন্ন ধরনের লাইটের বিভিন্ন ধরনের শেপ হয়। আমি সেইটা দেখবো, আর কি দেখবো যে লাইটের রংটা কি, ফ্লুরোসেন্ট লাইট, সাদা লাইট, না হলুদ লাইট, না নীল লাইট। বাল্বটা কিন্তু ফ্যাক্টর না, সেই ইলেকট্রিক কারেন্টটা আসছে বলে সেই বাল্বটা জাস্ট কারেন্টটাকে ধরে রেখেছে, ধারণ করে রেখেছে। আসলে কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জিটা, কিন্তু সেই এনার্জিটা, সেই ইলেকট্রিসিটিটা কিন্তু আমরা দেখতে পাই না, আমরা বাল্বটাকে দেখি। তো কার্যটা দেখা যায়, যার কারণে কাজটা হচ্ছে সেইটা দেখা যায় না।
শক্তির জন্যই এই জড় জগৎ, যার নিজের কিছু করার ক্ষমতা নেই, প্রতিনিয়ত গতিশীল। এই জগৎটা কিন্তু আসলে জড়। আমরা ভাবি কি এটা ডাইনামিক, কিন্তু ডাইনামিসিটিটা যে দেখা যাচ্ছে এটা কিন্তু শক্তির ফলেই দেখা যাচ্ছে। আজকে ধরো একটা পেন কি জড় বস্তু? একটা পেনের নিজস্ব কিছু করার ক্ষমতা নেই, কিন্তু সেই পেনটা কিন্তু আমরা ভীষণভাবে ব্যবহার করি। কেন? আমার শক্তির দ্বারা। আমার ভেতর একটা শক্তি আছে, সেই শক্তির দ্বারা আমি পেনটাকে তুলে সেটা দিয়ে লিখি। আমরা যাই জগতে কাজ দেখি না কেন সেটা একমাত্র শক্তির ফলে দেখি। শক্তি যদি না থাকে, জানতে হবে কি সেখানে কাজ সম্ভব না। শক্তি আছে বলেই কাজ আছে। কাজ হচ্ছে মানে সেটার পেছনে একটা এনার্জি কাজ করছে। এই যে আমার ভেতর যদি আরো সূক্ষ্ম এতে দেখি, একটা তো আমি বললাম যে আমাদের নিজস্ব ফিজিক্যাল ওয়ার্ক, যে আমার শরীরে যত বেশি শক্তি থাকবে আমার ফিজিক্যাল ওয়ার্ক করার ক্ষমতা তত বেশি থাকবে। কিন্তু এই যে আমাদের মেন্টাল যে আমাদের বিভিন্ন কাজকর্ম, মেন্টাল অ্যাক্টিভিটিস, সেখানেও কিন্তু একটা শক্তি কাজ করে। আমার বুদ্ধির একটা শক্তি আছে, ক্ষমতা, আমরা যেটাকে বলি মেন্টাল ক্যাপাসিটি। শক্তি ক্যাপাসিটি একই ব্যাপার। যার ভেতরে যত ক্যাপাসিটি বেশি, তার গভীর চিন্তা করার তত বেশি সে পারে গভীর চিন্তা করতে। এই যে চিন্তা, এটাও কিন্তু সূক্ষ্মভাবে একটা শক্তি, চিন্তা শক্তি। আমরা বলি না উইল পাওয়ার মানে কি? যার মনের জোর অনেক বেশি, মনের শক্তি অনেক বেশি, চিন্তার শক্তি অনেক বেশি, সে যেটা ভাববে যে আমি করব, সে সেটা করেই ছাড়বে। বা এই যে আমার একটা চিন্তা আসে, চিন্তাটা কি খুব সূক্ষ্ম, একটা ছোট্ট চিন্তা। এখন আমার ভেতর একটা চিন্তা হলো যে আমি মিষ্টি খেতে চাই, তো বাড়িতে আমার মিষ্টি নেই, তো সেই চিন্তাটা ওঠার ফলে আমি কি করব? আমি জামা কাপড় পরবো, টাকা পয়সা নেব, বাইরে যাব, বাইরে গিয়ে দোকান থেকে মিষ্টি কিনে সেটা খাবো। এখানে কি বুঝতে হবে যে আমার শরীরের একটা ওজন আছে, 60 হোক 50 কিলো হোক, যতই যার শরীরের ওজন হোক, একটা ছোট্ট চিন্তা উঠলো, সে আমার পুরো শরীরটাকে ছোটালো, মিষ্টির দোকানে নিয়ে গেল, মিষ্টি খেলাম, তারপর সেটাকে টেনে এনে আবার বাড়িতে নিয়ে এলো। এই জন্য বলে কি, এইটাই হচ্ছে চিন্তার শক্তি, চিন্তার ক্যাপাসিটিটাও তো শক্তি। ক্যাপাসিটি শুধু মেশিনের আছে বা আমার শরীরের ফিজিক্যাল ক্যাপাসিটি আছে তা না, মেন্টাল ক্যাপাসিটিও আছে। সব কিছুর পেছনে যেখানে দেখবো ডাইনামিসিটি, যেখানে দেখবো অ্যাক্টিভিটি, সে যে কোনো অ্যাক্টিভিটি হোক, আমার চিন্তা হোক বা আমার ফিজিক্যাল কাজ হোক বা জগতের কোনো জিওলজিক্যাল কাজ হোক, কোনো ন্যাচারাল ফেনোমেনন হোক, সবকিছুর পেছনে কিন্তু শক্তি কাজ করে। আমি চোখে দেখতে পাই কি না পাই, কিন্তু যদি এই অ্যানালিসিস করি তাহলে কিন্তু আমি বুঝবো যে না, এনার্জির এক্সিস্টেন্স আছে, যেটা সায়েন্সে বলছে। তারা ভালো করে ভেবে দেখেছে, রিসার্চ করে দেখে তাদের কাছে এনার্জিটা এসছে, যেটা নিয়ে হাজার সায়েন্টিস্টের হাজার বক্তব্য। সকল প্রকার গতির পেছনে কোনো এক শক্তিরই খেলা প্রকাশিত। এই যে আমাদের শরীরেরও গতি, এটার পেছনেও শক্তি। আমার যে মনের গতি, মনেরও কিন্তু একটা গতি আছে, মনেরও কিন্তু একটা ওঠানামা আছে। আমাদের যখন হার্টবিটের যে মনিটর হয় না, যেখানে ওয়েভস গুলো দেখা যায়, আমাদের মনেরও কিন্তু সেরকম ওয়েভস আছে, চিন্তার একটা ফ্লো আছে। এইটা মনের একটা গতি। মন কিন্তু রোজ একরকম থাকে না, একদিন ভালো একদিন খারাপ। একদিন সকালে উঠে দেখবো কোনো কারণ ছাড়াই আমার মনটা কিরম লাগছে, কিছু ভাল লাগছে না, বা পরের দিন দেখবো মনটা ভীষণ চনমানে, ভীষণ জলি লাগছে। তো এই যে ফ্লাকচুয়েশন যে হচ্ছে, এটাতে বুঝতে হবে কি মনেরও একটা গতি আছে, একটা ফ্লো আছে। কোনোদিন কি মনের গতি ভয়ঙ্কর বেশি হয়, মানে কি মন ভীষণ চঞ্চল হয়। কোনোদিন মনের গতি খুব ধীরে হয়, মানে সেদিন আমার মনটা শান্ত, সেদিন আমার মনটা অনেকটা স্থির। তো গতি কিন্তু সবকিছুতে রয়েছে। আমার শরীরে শুধু স্থূল শরীরে আছে তা না, মনকে সূক্ষ্ম শরীর বলা হয়, আমার সূক্ষ্ম শরীরেরও একটা গতি আছে, আমার চিন্তা ভাবনারও একটা ফ্লো আছে বা প্যাটার্ন আছে। যারা সাইকোলজিস্ট, তারা যখন কোনো মানুষের এই যে ব্রেন ওয়েভস,
এই যে সায়েন্সে এখন বেরিয়েছে না ব্রেন ওয়েভস, এই ব্রেনেরও এই যে ওয়েভ মানে কি সেটার একটা মোশন আছে, আর এই প্রত্যেকটার পেছনেই কিন্তু এক একটা এনার্জি কাজ করে। আজকে যে আমাদের ব্রেনটা ওয়ার্ক করে, এটা যদি আমরা সায়েন্সের দিক থেকে দেখি, এই যে বলেন অনেকজনের এপিলেপসি হয়, এপিলেপসি একটা রোগ, এগুলো কেন বলছি এটাতে আরো ভালো করে আলোচনা করলে আরো ক্লিয়ার হবে। এই যে আমাদের ব্রেনটা যে কাজ করে, এটা কিভাবে কাজ করে আমরা জানি, আমাদের ব্রেনে নিউরনস আছে এবং নিউরনগুলো খুব কাছাকাছি থাকে এবং সেটার মধ্যে দিয়ে মানে কারেন্টের মতন পাস হয়। সায়েন্সে যখন এটা নিয়ে রিসার্চ করা হয়েছিল, যখন তারা মানে মাইক্রোস্কোপিক অ্যাঙ্গেল থেকে দেখেছিল, তো তারা কি দেখেছিল যে ইলেকট্রিক শর্টের মতন কারেন্টের মতন পাস হয়। এই যে পাস হয় এটাতে, এটা দ্বারাই আমাদের ব্রেনটা চলে, আমাদের ব্রেনের বিভিন্ন যে এরিয়া সেগুলো ফাংশন করে, ভাবনা চিন্তা করা, মনে রাখা, ইমোশন স্টোর করা, বিভিন্ন কাজ। ব্রেনের শুধু যে চিন্তা ভাবনা কাজ তা তো না। আজকে যদি ব্রেনের আমার একটা জায়গা ট্রমা হয়, আঘাত হয়, হয়তো দেখবো আমি মেমোরি হারিয়ে ফেললাম, বা এমন একটা জায়গায় লাগলো আমি ভুলে যেতে শুরু করলাম। অ্যাকচুয়ালি আমাদের যে ইমোশন, আমাদের ভালো লাগা মন্দ লাগা, এই ইমোশনগুলো কিন্তু ব্রেনের জন্যই আমরা ফিল করি। এইটা বলে যারা মানে আপাত কথাতে সাইকোপ্যাথিক বা সোশিওপ্যাথিক এরকম টার্মস ইউজ করা হয়, এটা বলা হয় যে তাদের ব্রেনের যে ইমোশন জায়গাটা সেটা ডরমেন্ট, মানে সেটা খুব একটা কাজ করে না, যার জন্য তাদের অন্য মানুষের প্রতি খুব একটা ইমোশন কাজ করে না, তারা সিম্প্যাথেটিক হন না। এই কারণগুলো সাইকোলজিতে বলা হয়। তো এই নিউরনের জন্য এই যে কারেন্টগুলো পাস হচ্ছে, এগুলোর জন্য আমাদের ব্রেনটা কিন্তু অ্যাক্টিভ আছে। এই যে যাদের এপিলেপসি বা যাদের সিজার হয়, এগুলো কেন হয়? যখন এই কারেন্ট পাস করা, যখন সেইখানে একটা শর্ট সার্কিট হয়, তখনই কিন্তু সিজার হয় বা এপিলেপসি হয়। আমার এখানে বায়োলজি ক্লাস নেওয়া বা সাইকোলজি ক্লাস নেওয়ার উদ্দেশ্য না, আমি এটা কেন বলছি, এই যে পাস হচ্ছে, এই যে কারেন্টের মতন পাস হচ্ছে, এটা কিন্তু একটা এনার্জি। এই পাস হবার দরুনই কিন্তু আমাদের ব্রেন অ্যাক্টিভ। তো এনার্জি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, আমি যত সূক্ষ্মতেই যাই না কেন, যত সাটল ফর্মেই যাই না কেন, যত গভীরে যাই না কেন, আমি দেখব সেখানেও এনার্জি বিদ্যমান। এনার্জি ছাড়া কোনো কাজই হবে না। আমাদের ব্রেনও যে কাজ করছে সেটাও একটা এনার্জির ফলেই করছে। এটাই হচ্ছে আমি এতক্ষণ কথা যে বললাম, এটাই আমার বলার উদ্দেশ্য, যে এনার্জির ফলেই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর কাজ একটা শক্তির কারণে হচ্ছে। জলে দ্রবত্ব, আগুনে দহন শক্তি, পাথরে কাঠিন্য শক্তি, মাধ্যাকর্ষণ শক্তি, বিদ্যুৎ শক্তি, চৌম্বক শক্তি, তাপ শক্তি, আণবিক শক্তি, শারীরিক বল থেকে শুরু করে মনের মনন শক্তি, সহন শক্তি, চিৎ শক্তি ইত্যাদি জগতের প্রতিটি অণু পরমাণুর মধ্যে দিয়ে চলছে শক্তির নানারূপ খেলা। তো বিভিন্ন আমরা ম্যানিফেস্টেশনটা দেখতে পাই, শক্তিটা দেখতে পাই না, ম্যানিফেস্টেশনটা দেখতে পাই। আলো জ্বলছে বা আমি চিন্তা করতে পারছি, চিন্তাটা দেখতে পাচ্ছি, কিন্তু কি কোন যে শক্তিতে চিন্তাটা করছি সেটা আমরা দেখতে পাই না। We can always see the manifestation but not the cause that is working behind it. যে কিসের জন্য পারছি সেটা ধরা পড়ছে না, কাজটা ধরা পড়ছে। এখানে বিভিন্ন ধরনের, এবং এনার্জি শুধু এক প্রকারের হয় না, বিভিন্ন প্রকারের হয়। তেমনি জলের দ্রবত্ব, এই যে নদী ফ্লো করে বা নদীর যে কারেন্ট, আমরা বলি না নদীর কারেন্ট, বলে ব্রহ্মপুত্র যে নদী সেটার আন্ডার কারেন্ট আরো ডেঞ্জারাস। এই যে কারেন্ট, এটা কি একটা শক্তি। আর জলের মধ্যে যদি শক্তি না থাকতো, আমি কিছুদিন আগে একটা এক্সপেরিমেন্ট দেখছিলাম যে একটা ওয়াটার গান, সেটাতে মানে জলের প্রচন্ড প্রেসার, সেই প্রেসার দিয়ে একটা ইট কেটে দিচ্ছে সেই জল দিয়ে, সবজি মানে বেগুন লাউ সব কেটে দেওয়া যাচ্ছে। তাই জলের যদি শক্তি না হতো, জল তো বড় বড় পাথরকে ভেঙে বেরিয়ে যেতে পারে, এটা শক্তির ফলেই করতে পারে। বা এই যে আগুনের দহন শক্তি, তার শক্তিটা কি, সেটা পুড়িয়ে ফেলতে পারে।
পাথরের কাঠিন্য শক্তি, তাকে ভাঙা যায় না, এটাও কিন্তু এক ধরনের শক্তি। পাথর কি সেটা ফ্লেক্সিবল নয়। মাধ্যাকর্ষণ শক্তি, গ্র্যাভিটি, গ্র্যাভিটিটা আমরা ভীষণভাবে ফিল করি। বল ছুড়লাম, সেটা মাটিতে পড়লো, গাছ থেকে পাতা পড়ছে, সেটা আমরা বুঝি। আমরা যে লাফাচ্ছি, সে আমাদেরকে নিচে আসতে হচ্ছে। যখন এক্সারসাইজ করছি, যখন আমরা ব্যায়াম করি, ব্যায়াম করার সময় যখন বিভিন্ন আমরা ইকুইপমেন্ট তুলি, তখন আমাদের একটা ফোর্স মনে হয়, গ্র্যাভিটির জন্যই মনে হয়। বিদ্যুৎ শক্তি মানে থান্ডার বোল্ট, থান্ডার লাইটনিং। চৌম্বক শক্তি, ম্যাগনেটিক ফোর্স, এনার্জি, পাওয়ার, এই সবই সিনোনিমাস, শুধু এক একটা ম্যানিফেস্টেশনে এক একটা কথা ইউজ করা হয়। ম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রিক্যাল এনার্জি, উইন্ড এনার্জি, এইভাবে ইউজ করা হয়। তাপ শক্তি, আণবিক শক্তি, শারীরিক বল থেকে শুরু করে মনন শক্তি, সহন মানে সূক্ষ্ম, শুধু যে ফিজিক্যাল বলছে তা না, এখানে আরো সূক্ষ্ম এতে নিজের ভেতরেও আমাদের মনন শক্তি, যেটা আগে বলছিলাম, চিন্তা করার শক্তি, আমাদের সহ্য করার যে ক্ষমতা, চিত শক্তি, এগুলো সবই পেছনে কিন্তু সবই শক্তির ফলে আমরা করি। ইনফ্যাক্ট সেটাও না, প্রত্যেকটা অণু পরমাণু, মলিকিউলস, অ্যাটমস, সেটার মধ্যেও কিন্তু শক্তি কাজ করে। প্রোটন, নিউট্রন, আমরা বলি কি দুটোর ভেতর এই মানে এগুলোর ব্যালেন্স, এগুলো কম বেশি হলে কিন্তু আমাদের বিভিন্ন ফর্মস চেঞ্জ হয়। গ্যাসের একটা থাকে, গ্যাসে বলে কি ছড়িয়ে থাকে অ্যাটম মলিকিউলস গুলো, আইসে বলে, বরফে বলে কম্প্যাক্ট থাকে। তো এদের ভেতরেও কিন্তু একটা শক্তি কাজ করে, যেটা অ্যাট্রাক্ট করে বা রিপালস করে। প্রত্যেকটা অ্যাটম, প্রত্যেকটা মলিকিউল, এটার ভেতরেও কিন্তু বিভিন্ন শক্তিরই খেলা, একদম সূক্ষ্ম। এতে শক্তিকে অস্বীকার করার উপায় নেই। প্রতিটি প্রাণী, গাছপালা, এমনকি জড় পদার্থের মধ্যেও নিরন্তর শক্তির প্রকাশ। এই জগৎ শক্তিরই এক ব্যক্ত রূপ। শক্তির জন্যই এই জগৎটাকে এরকম ডাইনামিক দেখা যায়। এখন প্রত্যেকটা প্রাণী, ইনফ্যাক্ট গাছপালা, আজকে আমি দেখি একটা গাছ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু যারা প্লান্ট সায়েন্স নিয়ে পড়ে, বটানি নিয়ে পড়ে, বা এইটা যাদের বিষয়, যারা গাছপালা নিয়ে পড়াশুনো করে, তারা কি দেখছে যে গাছের ভেতরেও সবসময় একটা অ্যাক্টিভিটি চলছে। সে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, অক্সিজেন ছাড়ছে, তার মানে কি তার ভেতরে একটা প্রসেস চলছে। সে সূর্যের থেকে তাপ নিয়ে সে ভেতরে খাবার তৈরি করছে, বা এই যে গাছে ফল হচ্ছে, ফুল হচ্ছে, এগুলো সবকিছুর পেছনে কিন্তু একটা এনার্জি কাজ করছে। এই যে গাছ যদি জড়ো হতো, এই যে গাছ বলে কি গাছ মাটির থেকে সার টানে। একটা যদি আমরা টবে গাছ বসাই, সেখানে জল দিলে কি সে মাটি থেকে টেনে নিচ্ছে, এই যে টানছে, সে যে রুটস দিয়ে তার সেই মাটি থেকে জলটা টানছে, একটা শক্তি না থাকলে এই সাকশনটা তার হতো না। সবকিছু, একটা গাছ আপাত দৃষ্টিতে সেটা জড়ো, বাইরে থেকে স্থির হয়ে দাঁড়িয়ে, কিন্তু সেটার ভেতরেও সূক্ষ্মভাবে কিন্তু শক্তিই কাজ করছে। বিভিন্ন প্রাণী, গাছপালা, সবকিছু যে কোনো জড় পদার্থের মধ্যেও সেই শক্তিরই প্রকাশ। এই যে চাঁদ কি আমরা জানি জড় বস্তু, চাঁদে তো কোনো মানে আমরা যেমনি চেতনা, চাঁদে তো কোনো চৈতন্য নেই, সেটা তো জড় বস্তু। কিন্তু সেই চাঁদের জন্য কিন্তু জোয়ার ভাটা হয়, মানে কি চাঁদের একটা শক্তি আছে, একটা ফোর্স আছে। পৃথিবীর একটা শক্তি আছে, সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স, যেটা দিয়ে পুরো ব্যালেন্সটা মেনটেন করে রয়েছে। ফোর্স কিন্তু জড়বস্তুর পেছনেও কাজ করে। এটা নয় যে শুধু চৈতন্য যেগুলোর মধ্যে, যেটার চেতনা বা চেতন শক্তি যেটার মধ্যে আছে শুধু সেখানেই শক্তি আছে, তা না। যে কোনো জড়বস্তুর পেছনেও শক্তি কাজ করে। শক্তিকে খালি চোখে দেখা যায় না, কার্য দেখে শক্তি সম্বন্ধে আমরা ধারণা করতে পারি। লাইট জ্বলুক বা কিছু একটা কাজ হচ্ছে মানে বুঝতে পারছি সেটার পেছনে একটা শক্তি আছে। আগুনকে দূর থেকে দেখে তার শক্তি সম্বন্ধে কিছুমাত্র অনুমান হয় না। আগুনের সামনে গেলে বা শরীরে তাপ লাগলে বা আগুনে কিছু পুড়ে গেলে তখন তার শক্তি সম্বন্ধে উপলব্ধি জন্মায়। একটা বাচ্চা সে যখন দূর থেকে একটা আগুন দেখে, সে কিন্তু বোঝে না যে আগুনটা কতটা ডেঞ্জারাস। সে যখন কাছে যায় তার তাপ লাগে, কিন্তু সে যখন অনেক বাচ্চাকে হাত দিয়ে দেয়, যেই হাতটা পুড়ে যায়
তখন সে বোঝে কি যে না বাবা, আগুন ভীষণ ভয়ঙ্কর ব্যাপার। তো আগুনের কাছে গিয়ে যখন আমরা দেখি তখন কিন্তু তার শক্তির পরিচয়টা আমরা পাই। এই যে গায়ে তাপ লাগছে, এটাই কিন্তু আগুনের শক্তি। এই যে সে পুড়িয়ে ফেলছে, এখন আমরা কি জিনিস চাইলে পুড়িয়ে ফেলতে পারি? মানুষের কিন্তু জিনিস পোড়ানোর ক্ষমতা নেই, আগুনের দ্বারা পোড়াতে হয়। এই শক্তিটা, এই দাহন শক্তি মানুষের নেই, এই দাহন শক্তি আগুনের আছে। এক একটা জায়গায় এক একটা জিনিসের মধ্যে বা এক এক জনের মধ্যে এক একটা শক্তি কাজ করে, বা এক একটা শক্তি এক এক ভাবে ম্যানিফেস্টেড হয়ে সেটা প্রকাশ পায়। যেমনি মানুষের ভেতরে এই যে চিন্তা শক্তি, মানুষের ভেতরে প্রবল চিন্তা শক্তি, কিন্তু জন্তু জানোয়ার যারা অ্যানিমালস, তাদের ভেতরে কিন্তু চিন্তা শক্তির অত বেশি প্রবণতা নেই, বা তারা গভীরভাবে ভাবতে পারে না, যেটা একদম শুরুতে আলোচনা করছিলাম। এটা শক্তিরই বিভিন্ন তারতম্য। তারা ভাবে, তারা খুব লিমিটেড ভাবতে পারে, কিন্তু আমরা অনেক কিছু নিয়ে ভাবতে পারি পুরো। এবং আমরা ভাবতে পারি বলেই তো আমাদের মেডিকেল সায়েন্স এত এগোচ্ছে, আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা জানতে চাইছি, বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করছি। এটা কেন? আমাদের চিন্তা শক্তি বেশি আছে বলে। এটাও কিন্তু শক্তিরই তারতম্য। তো এক একজনের ভেতরে শক্তি এক এক রকম। শক্তিকে দেখা যায় না, কিন্তু শক্তির আশ্রয় এবং শক্তির কার্যকে দেখা যায়। শক্তিকে দেখতে পাচ্ছি না, কিন্তু শক্তি যেটাকে আশ্রয় করে রয়েছে তাকে দেখতে পাচ্ছি। এই যে লাইটের কথাটা বলছিলাম, সে বিভিন্ন শেপের লাইট হতে পারে। সেই শেপটা, বাল্বটা, সেটা কিন্তু লাইট, সেই ইলেকট্রিক যে কারেন্ট, সেটার কিন্তু আশ্রয়, সেটা কিন্তু একটা বেস, সেটা আছে বলে সেটা লাইটটাকে ধারণ করে রেখেছে, বা ইলেকট্রিক যে এনার্জিটা, কারেন্টটা, সেটাকে ধারণ করে রেখেছে। বা এই যে আমার ভেতরে একটা শক্তি আছে, আমি শক্তিটাকে ধারণ করে রেখেছি, বা শক্তিটা আমার ভেতরে আশ্রয় আছে। আমি আমাকে দেখতে পাচ্ছি, বা আমি অপর একজনকে দেখতে পাচ্ছি, কিন্তু তার ভেতরের শক্তিটা আমার চোখে ধরা পড়ছে না। আমি তাকে দেখতে পাচ্ছি এবং তার কার্যটাকে দেখতে পাচ্ছি, কিন্তু শক্তি যেহেতু অনেক সূক্ষ্ম, সেটাকে খালি চোখে দেখা যায় না। যে শক্তিমান, যার ভেতরে শক্তি, তাকে আমরা দেখি, এবং সে শক্তির দ্বারা যেটা করছে সেই কাজটা আমরা দেখি। যেমন মাটি দিয়ে একটা ঘট বানানো হলো, একটা উদাহরণ দিচ্ছেন, মাটি দিয়ে একটা ঘট বানানো হলো, অর্থাৎ মাটি থেকে শক্তির সাহায্যে ঘট প্রস্তুত হলো। এখানে শক্তির আধার মাটি ও তার কার্য হচ্ছে ঘট। মাটি এবং ঘটকে দেখে বোঝা গেল যে মাটি থেকে যে ঘট তৈরি হয়েছে এর পশ্চাতে রয়েছে কোনো শক্তি, কিন্তু সেই শক্তিকে সাক্ষাৎ দেখা গেল না। তো কি বলছে? আমি মাটি দিয়ে একটা ঘট বানালাম। এই ঘটটা কি? শক্তি এই ঘটটাকে আশ্রয় করেছে, এবং এই শক্তির দ্বারা কার্যটা কি? সেই ঘটটা। আমি ঘটটাকে দেখলাম, আমি মাটিটাকে দেখলাম, আমি বুঝলাম কি যে এটাকে কেউ একজন বানিয়েছে। সে যে বানিয়েছে, সে কিসের দ্বারা বানিয়েছে? বলবো হাতের দ্বারা। শুধু কি হাতের দ্বারা বানিয়েছে? তার ভেতরে প্রথমত একটা চিন্তার শক্তি, সে চিন্তাতে তার একটা শক্তি আছে। সেই চিন্তার শক্তির দ্বারা সে ভেবেছে প্রথমে যে আমি ঘরটাকে বানাবো। প্রথমে কিন্তু ফিজিক্যাল কাজ না, প্রথমে কিন্তু মনের কাজ। প্রথমে কিন্তু শক্তিটা, আমাদের শক্তির খরচটা মনে হয়, আগে চিন্তা করতে হয়, তারপরে কাজ হয়। আমি ঘট দেখলাম, মাটি দেখলাম, এটা বুঝলাম যে হ্যাঁ এটা কেউ একজন বানিয়েছে। এখানে কি সেটা শেষ হয়ে গেল? না। সে যে বানিয়েছে, সে কিভাবে বানিয়েছে? প্রথমে তার ভেতরে একটা চিন্তা এসছে যে না আমি একটা ঘট বানাবো। তারপরে তাকে চিন্তা করতে হয়েছে ঘরটাকে কি দিয়ে বানাবো। মাটি দিয়ে বানাবো, কাঁচ দিয়ে বানাবো, কপার দিয়ে বানাবো, ব্রোঞ্জ দিয়ে বানাবো, সোনা দিয়ে বানাবো, কিভাবে বানাবো? সে ভাবলো যে না মাটি দিয়ে বানাবো। তারপরে সে ভাববে কি যে আমি কিভাবে বানাবো, মানে কি শেপে বানাবো, ঘরটা কিরম দেখতে হবে। যখন তার এই চিন্তা শক্তির দ্বারা সে চিন্তা করে একটা ডিসিশনে আসবে, তারপরে সে তার
শারীরিক শক্তি প্রয়োগ করবে। সেই শারীরিক শক্তি, শরীরের ফিজিক্যাল যে তার এনার্জি, সেটা দিয়ে সে ঘরটাকে বানাবে। তারপরে আমার যে দেখার শক্তি, সেই শক্তি দিয়ে আমি ঘরটাকে দেখব। তারপরে আমার যে চিন্তা শক্তি, সেটা দিয়ে আমি ভাববো কি ঘরটা মাটি দিয়ে তৈরি, এইটা তার শেপ, এটার পেছনে একজন কাজ করেছে, সে কিভাবে কিভাবে কাজ করেছে, সে তার কোন শক্তির দ্বারা কাজ করেছে। এইটা যেটা আমি ভাবছি বা এই যে আমি কথা বলছি, যেটা ভেবে বলছি বা আপনারা যারা শুনছেন, সবকিছুর পেছনে সেই শক্তি কাজ করছে, কিন্তু শক্তিটাকে দেখা যাচ্ছে না। এই যে কথা বলছি, আপনারা কথাটা দেখতে পাচ্ছেন বা কান দিয়ে শুনতে পাচ্ছেন, বা আমিও এখন ক্যামেরাতে নিজেকে দেখতে পাচ্ছি যে আমি কথা বলছি, কিন্তু যেই শক্তিটা দিয়ে বলছি, সেটা শক্তি হয়তো অনুভব করা যায়। আজকে কারেন্ট খাই, কারেন্টটা অনুভব করি, ঝাটকা বলে না, ঝাটকা লাগে, অনুভব করি, কিন্তু চোখে দেখতে পাই না, চোখে দেখা যায় না। তাও ইলেকট্রিসিটিটা চোখে দেখা যায়, যেমনি বিদ্যুৎ চমকে আমরা বাজটা দেখি, কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু বাজটা যে পেছনেও তো একটা শক্তি আছে, সেইটাকে আমরা চোখে দেখতে পাই না, ম্যানিফেস্টেশনটা দেখতে পাই। এই যে বিদ্যুৎটা কিন্তু একটা ম্যানিফেস্টেশন, এনার্জিটা কিন্তু চোখে দেখা যায় না। শক্তি নিরাশ্রয় থাকতে পারে না, কোনো আশ্রয় ছাড়া কিন্তু শক্তি থাকতে পারে না, তার কোনো স্বাধীন স্বতন্ত্র সত্তা নেই। এই জন্যই মাস, সায়েন্সে এনার্জি মাস, এই জন্যই কথাগুলো এসছে। শক্তি কিন্তু স্বাধীনভাবে থাকতে পারে না। আমরা ইলেকট্রিক এনার্জিটাকে নিজেদের, এই যে ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিসিটি, আমরা চেয়েছি কি হ্যাঁ বিদ্যুৎ আমরা আবিষ্কার করলাম এবং সেটাকে আমরা নিজেদের কাজে লাগাতে চাই, যাতে আমাদের ঘর আলোকিত হয়, নালে কি ঘর অন্ধকার। এইটা করার জন্য আমাদের কি করতে হয়েছে, লাইট, এই যে কারেন্টটা, এটাকে একটা আধার দিতে হয়েছে। সেটাই হচ্ছে টিউবলাইট বা বাল্ব বা ল্যাম্পশেড, যাই বলো, এই আধার একটা দরকার, যেখানে শক্তিটা থাকবে, যার মধ্যে শক্তিটা আশ্রয় নিয়ে থাকবে। তাই শক্তি নিরাশ্রয় থাকতে পারে না। কোনো বস্তুকে আশ্রয় করেই শক্তি থাকে, সেটা সেই বস্তু বা শক্তি মানেরই শক্তি, সেটা সেই বস্তুরই শক্তি, সেটা সেই শক্তিমানেরই শক্তি। কিন্তু শক্তিমান বা শক্তিকে আলাদা করা দুষ্কর। শক্তিমানকে আর শক্তিকে কিন্তু আলাদা করা যায় না। এটার এক্সাম্পলটা দিচ্ছে, এখন আমি আছি, আমার ভেতর একটা শক্তি আছে। এখন একজন যদি বলে আমি তোমার ভেতর থেকে সব শক্তি চুষে নেবো, সে কি পারবে? আমার থেকে কি আমার শক্তিকে আলাদা করতে পারবে? আমার ভেতরে কতটা শক্তি থাকবে সেটা আমার উপরেই নির্ভর করবে। আমি যদি দুর্বল হই, আমি যদি চাই আমি নিজেকে শক্তিমান করে তুলতে পারি, আবার শক্তিমানের থেকে দুর্বল হতে পারি, কিন্তু সেটা আমার জন্যই আমি পারবো। আমার থেকে কিন্তু হ্যাঁ আমার শক্তিকে কেউ প্রভাবিত করতে পারে, শারীরিক ভাবে না, মেন্টালি। আমরা বলি না যে হয়তো একজন সে খুব মেন্টালি ডিপ্রেসড, এখন মেন্টালি ডিপ্রেসড বা মেন্টালি সে স্ট্রেসড, সেটা কিন্তু বাইরের কিছু ফ্যাক্টরের জন্য হতে পারে, যে কিছু জিনিসের ইনফ্লুয়েন্স হয় তার মনটা খারাপ। মনের শক্তিটা কমে যেতে পারে, কিন্তু আলাদা কি করতে পারবো? আমি আমার ভেতর থেকে আমার মন এবং সেটা শরীর শক্তি কি আলাদা করতে পারবো? সেটা কি সম্ভব? সেটা সম্ভব না। কম বেশি হওয়া যায়, আমরা ওটাকে ম্যানিপুলেট করতে পারি, কিন্তু একদম আলাদা করতে পারি না। কিছু কিছু ক্ষেত্রে ম্যানিপুলেট হয়, সবকিছুর ক্ষেত্রে কিন্তু ম্যানিপুলেশনটাও হয় না। এখানে আস্তে আস্তে সে এক্সাম্পলগুলো দিচ্ছে। সত্তা ও শক্তিকে আলাদা করে চিন্তা করাও সুকঠিন, যেমন অগ্নি ও তার দাহিকা শক্তি। ইনফ্লুয়েন্স হয় না কিভাবে? আজকে আগুনের শক্তি কি? সেটা পোড়ায়। এখন আমি আগুনের তাপটা গ্যাসের রেগুলেটর দিয়ে আমি কম বেশি করতে পারি, যে বেশি আগুন চাই না কম আগুন চাই, কিন্তু তার দাহিকা শক্তিটাকে কি আমি তার থেকে বার করতে পারবো? হয়তো একটা মোমবাতি জ্বলছে, মোমবাতির শিখাটা কত হয়? এইটুকু হয়, কম, খুব কম,
কিন্তু সেই মোমবাতিটাই কিন্তু আমার আঙুল পুড়িয়ে ফেলতে পারে। পোড়ানোটা কিন্তু সেটা বাদ দেওয়া যাবে না। আমি যে গ্যাসে রান্না করি, গ্যাসের রেগুলেটর দিয়ে আমি তাপটাকে কম বেশি করতে পারি, মানে আগুনটা বেশি হবে না কম হবে, কিন্তু সেটা যে পোড়ানো শক্তি সেটাকে কিন্তু আমি ম্যানিপুলেট করতে পারবো না। কমেও যেটা যেটা যেভাবে পোড়াবে সেটা তাপটা বাড়িয়ে দিলে একইভাবে পোড়াবে। ঝেঁকা আমার একইভাবে দুটো এতেই লাগবে। তাই শক্তি আর শক্তিমান, মানে যার ভেতরে শক্তি আর যে শক্তি, দুটোকে আলাদা করা যায় না এবং ভাবাও যায় না। টু সাম এক্সটেন্ট উই ক্যান ম্যানিপুলেট অর উই ক্যান এক্সার্ট সাম ইনফ্লুয়েন্স, কিন্তু কমপ্লিট সেপারেশন ইজ নট পসিবল। এক্সাম্পল কি বলছেন, যেমন অগ্নি ও তার দাহিকা শক্তি। অগ্নিকে চিন্তা করতে গেলে তার দাহিকা শক্তির কথা চিন্তাতেই আসে। এখন যেই আমি আগুনের কথা ভাববো, সঙ্গে সঙ্গে আমার কি আসে যে হ্যাঁ তার দাহিকা শক্তি। আগুন মানে কি, সেটা পোড়ায়। আমরা বাচ্চাদেরকে এইভাবেই সতর্ক করি যে আগুনের কাছে যেও না, তুমি পুড়ে যাবে। যখনই আমরা আগুনের কথা ভাবি তখনই সেই আগুন কোনো কিছুকে পোড়াচ্ছে এইভাবেই চিন্তা করতে হয়। এর বাইরে কিন্তু আমরা ভাবতে পারি না। যখন আগুনের কথা ভাবি তখন এটার বাইরে কি কিছু ভাবতে পারি? আগুন মানেই সেটা পোড়ায়, এটাই চিন্তায় আসে। আবার কিছু পুড়ছে ভাবলে আগুনের কথাই অবধারিতভাবে মনে আসে। এখন শুনলাম কি যে ওখানে কিছুটা পুড়ছে, সঙ্গে সঙ্গে ভাববো কি যে ওখানে নিশ্চয়ই আগুন লেগেছে। আমি কি বলবো, ভাববো ওখানে হাওয়া লেগেছে? সেটা কিন্তু ভাববো না, কারণ আমরা জানি পুড়ছে মানেই সেটা আগুনেরই কাজ। দাবানল, জঙ্গলে, আমি বলি জঙ্গলে আগুন লেগেছে, জঙ্গল পুড়ছে। জঙ্গল পুড়ছে মানে বুঝতে হবে সেখানে দাবানল লেগেছে, মানে সেখানে আগুন লেগেছে। আমি কিন্তু বলবো না সেখানে জল লেগেছে বা হাওয়া লেগেছে। তো এটা খুব প্র্যাকটিক্যাল যে আগুনের কথা চিন্তা করলে সঙ্গে সঙ্গে তার দাহিকা শক্তির কথাই আমার মনে পড়বে। ঠান্ডা আগুন এভাবে আমরা চিন্তা করতে পারি না। কোনোদিন কি কেউ বলবে যে না আগুনটা বড় ঠান্ডা? আগুন মানেই সেটা তাপ, মানেই সেটা গরম, মানেই সেটা পুড়িয়ে ফেলে। তো ডাইরেক্ট রিকল আমাদের এইভাবেই হয়। কোনো কোনো জিনিস ওটার পরিচয় কিন্তু আমি সেটার শক্তি হিসেবেই জানি। এই যে আগুনের সাথে আমরা পরিচিত, এটা কিন্তু তার শক্তির এতেই আমরা পরিচিত যে আগুন পুড়িয়ে ফেলে। যখনই কোনো কার্য হয় তখনই শক্তির ব্যক্ত প্রকাশ। এই যে পোড়ানোর কাজটা হচ্ছে, পোড়ানোর পেছনে কিন্তু এই দাহিকা শক্তিটা কাজ করছে। আমরা প্রকাশটা দেখতে পাচ্ছি যে পুড়ছে, কিন্তু জানতে হবে এটার পেছনে দাহিকা শক্তিটা আছে। যখন গতিশীলতা তখন শক্তির ব্যক্ত অবস্থা। এই যে মোশন, আমরা মোশনটা দেখি যে গাড়িটা চলছে, কিন্তু এর পেছনে কিন্তু একটা শক্তি আছে। মোশনটা ওটার ম্যানিফেস্টেশন, ওটার কার্য, ম্যানিফেস্টেশন, ওটার ব্যক্ত, ওটার এক্সপ্রেশন। কার্য হচ্ছে শক্তির একটা এক্সপ্রেশন, একটা প্রজেকশন। গাড়িটা যে চলছে ওটার একটা শক্তি না থাকলে ওটা চলতে পারবে না। এবং গাড়িটা যে চলছে, গাড়ি কে আবিষ্কার করেছে, কে বানিয়েছে? আমরা বানিয়েছি। গাড়ি একটা শক্তি দিয়ে চলছে, কিন্তু গাড়িটা যে এক্সিস্টেন্সে এসছে, গাড়ির যে অস্তিত্ব আমরা এখন পাই, সেটা আমাদের চিন্তার শক্তির জন্য এসছে। সবকিছুর পেছনে শক্তি। এই যে আমরা কার্যকারণ দেখছি, একটা গাড়ি দেখলাম, গাড়িটা কিন্তু কার্য, গাড়ির গতিটা কার্য, গাড়ির যে মোশনটা দেখতে পাচ্ছি সেটা কার্য। সেটার কারণ কি না, গাড়ির ভেতর একটা শক্তি কাজ করে, সেই শক্তির ফলে গাড়িটা চলে। এই যে গাড়ির ভেতর একটা শক্তি, গাড়িতে একটা ড্রাইভারও থাকতে হয়। শুধু শক্তি, গাড়ির তেল রয়েছে গাড়িতে কিন্তু ড্রাইভার নেই, গাড়ি থেকে লাভ নেই, ড্রাইভারকে দরকার। গাড়িতে আমি পেট্রোল ভরিয়ে গাড়িটাকে রেখে দিলাম, গাড়ি তো এমনি এমনি চলবে না, তখন ড্রাইভারকে প্রয়োজন। মানে ড্রাইভারের যে শক্তি, সে সেই শক্তি দিয়ে গাড়িটা চালাবে। শুধু যে হাত দিয়ে স্টিয়ারিং হুইল ঘোরাবে তা না, তাকে মাথাটাও খোলা রাখতে হবে যাতে অ্যাক্সিডেন্ট না হয়। ডান দিক দেখে বাদিক দেখে তাকে চলতে হবে। তো সেখানে ড্রাইভারের প্রয়োজন।
তার চিন্তা শক্তি, তার ফিজিক্যাল শক্তির প্রয়োজন, যেটা দিয়ে সে গাড়িটা চালাবে, এবং গাড়ির ভেতরে যে শক্তি সেটা দিয়ে গাড়িটা চলবে। এবং এই যে গাড়িটা এসছে, গাড়ির ভেতরে যে শক্তিটা, সেই শক্তিটা কে এনেছে? সেটা আমরা মানুষেরা এনেছি। আমরা কিভাবে আনলাম? আমাদের নিজেদের চিন্তা শক্তি দিয়ে, এবং আমরা আমাদের ফিজিক্যাল শক্তি দিয়ে ফ্যাক্টরিতে গাড়ির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বানিয়ে সেটাকে সাজিয়ে, তার আগে গাড়ি ডিজাইন করেছি, কিভাবে চলবে, কি কি ফিচার্স থাকবে সেটা নিয়ে ভেবেছি, গাড়ি বানিয়েছি, গাড়িতে শক্তি দিয়েছি, ড্রাইভারকেও রেখেছি, তারপরে গাড়ি চলছে। এত কিছু হয়েছে, কিন্তু আমরা শুধু কি দেখি? গাড়ি চলছে। এত বড় প্রসেস কিন্তু আমরা ভাবতে পারি না। আমাদের চিন্তা ভাবনাটা কিভাবে করা উচিত, যে কার্য হচ্ছে আমরা যাতে সেটার কারণে যেতে পারি, কারণটা আরো সূক্ষ্ম। এটাই হচ্ছে কার্য কারণ পরম্পরা, কজালিটি, কজ অ্যান্ড এফেক্ট। বেদান্তে এটা আছে কজালিটি, যে কজ অ্যান্ড এফেক্ট নিয়ে তুমি ভাবো। এই জন্যই শক্তির আলোচনাটা হচ্ছে, কারণ এটা বেদান্তের সাথে ভীষণভাবে প্রাসঙ্গিক, এটা ভেরি ইম্পর্টেন্ট। আরো যত পড়বো আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। যখনই কোনো কার্য হয় তখনই শক্তির ব্যক্ত প্রকাশ, যখন গতিশীলতা তখন শক্তির ব্যক্ত অবস্থা, যখন কার্য নেই তখন শক্তি অব্যক্ত। শক্তি নেই ব্যাপারটা কিন্তু না, শক্তি অ্যাবসেন্ট তা কিন্তু না। একটা জায়গায় কাজ হচ্ছে না মানে শক্তি শেষ হয়ে গেছে তা কিন্তু না, শক্তির প্রকাশটা হচ্ছে না। শক্তি আছে, প্রকাশ হচ্ছে না। আমরা যখন ঘুমিয়ে পড়ি, তার মানে কি বুঝতে হবে আমাদের ভেতরে শক্তিটা বেরিয়ে চলে যায় বা শক্তিটা নষ্ট হয়ে যায়? তা তো না। তখন শক্তিটা ডরমেন্ট থাকে, শক্তিটা তখন কোনো এক্সপ্রেশন থাকে না, তাই আমাদের শরীরটা এক জায়গায় শুয়ে থাকে। শক্তি নষ্ট হয় না বা বেরিয়ে কোথাও চলে যাচ্ছে তা নয়, সেটার প্রকাশটা হচ্ছে না। কার্য হচ্ছে না মানে যদি ভাবি শক্তি নষ্ট হয়ে গেল, তা না, শক্তিটা প্রকাশ হচ্ছে না, সেটা ডরমেন্ট রয়েছে। সাধারণভাবে শক্তি ও শক্তিমান মানে যার ভেতরে শক্তি বা বস্তু, যে কোনো বস্তু যেন অভেদ ভাবেই থাকে। দুটো অভেদ, আমি এবং আমার শক্তি কিন্তু অভেদ, সেটাকে আলাদা করা যাবে না। ঠিক যেভাবে কারণ পদার্থ থেকে শক্তির সাহায্যে কার্য পদার্থ গঠিত হয়, কারণ পদার্থ যেটার থেকে একটা পদার্থ থেকে আর একটা পদার্থের জন্ম হচ্ছে, যেটা কজ সেটাকে বলছে কারণ পদার্থ, সেটা কজ। যেটার জন্ম হচ্ছে সেটা হচ্ছে কার্য পদার্থ, কজ অ্যান্ড সেটার এফেক্ট বা প্রোডাকশন বা প্রডিউস। সেভাবেই মায়াময় মিথ্যা জগতে সৃষ্টির ক্রম আছে। বলছে যে একটা বস্তুর থেকে আর একটা বস্তুর জন্ম। আজকে আমি আমার বাবা মার থেকে এসছি, আমার বাবা মা কি? আমার বাবা মা হচ্ছে কারণ পদার্থ, পদার্থ মানে পদার্থ বলতে বস্তু, আর আমি হচ্ছি কার্য পদার্থ। তারা কজ, আমি তাদের থেকে এসছি, আমি এফেক্ট বা রেজাল্ট। তো বলছে কি এই মায়াময় যে মিথ্যা জগৎ, এই যে জগতের প্রতিটি আমরা দেখছি, এখানে কিন্তু সৃষ্টির একটা ক্রম আছে। এর আগে আমরা আমাদের আলোচনাটা আমরা কি দিয়ে শেষ করেছিলাম, যে বেদে কেন সৃষ্টির তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। যদি সৃষ্টি মিথ্যাই হয়, যদি জগৎ মিথ্যাই হয়, কেন বেদে সৃষ্টির কথা রয়েছে? এবং শুধু কথা এইটা শুধু বলেনি যে হ্যাঁ সৃষ্টি আছে, এক লাইনে কিন্তু বলেননি, ভীষণ সূক্ষ্ম ডিটেলসে বিরাট আলোচনা রয়েছে। কিভাবে সৃষ্টি হয়েছে, সূক্ষ্ম পঞ্চভূত কিভাবে এলো, 1/4 অংশ নিয়ে আকাশের 1/4 অংশ, অন্য অন্য ভূত থেকে আরো হার্ধেক অংশ, সেটা নিয়ে সূক্ষ্ম পঞ্চভূত থেকে স্থূল পঞ্চভূত, স্থূল পঞ্চভূত থেকে কিভাবে কি পুরো ডিটেলসে এসছে। কেন সেটা নিয়ে আজকে আলোচনাটা, এই জন্যই শক্তির আলোচনাটা করা হচ্ছে, যে কেন সৃষ্টি নিয়ে বলেছে। এখানে কি বলছে, যে সৃষ্টির একটা ক্রম আছে, একটা প্রসেস আছে, একটা কজ থেকে এফেক্ট আছে। তো কি বলছে, জাগতিক সৃষ্ট পদার্থকে বিচার করে তার কারণ, সেই কারণকে আবার কার্য হিসেবে ধরে সেই কারণেরও কারণে আমরা পৌঁছাই। এই জন্যই সৃষ্টির ব্যাখ্যা, যাতে আমরা এই যে কার্য কারণ পরম্পরা, সেটা কিন্তু জগতের সব জায়গায় বিদ্যমান।
এই যে আমি একটু আগে যে আলোচনা করলাম, একটা গাড়ির মোশন সেটা কার্য, কিন্তু সেটার পেছনে অনেক কটা কারণ রয়েছে। আমি যত সূক্ষ্মভাবে ভাবতে পারবো, আমি কিন্তু আরো সূক্ষ্ম জায়গায় সেই সূক্ষ্ম কারণে কিন্তু পৌঁছাতে থাকবো। এই যে বলে না যে ট্রেসিং ব্যাক, সোর্সের দিকে যাওয়া, অরিজিনের দিকে যাওয়া। হে গঙ্গা, তুমি কোথা হইতে আসিয়াছ, সেই গোমুখে যাওয়া। সেখান থেকেই তো আসছে গঙ্গা। সেই সোর্সে যাওয়ার জন্যই কিন্তু সৃষ্টির ব্যাখ্যা। শুরুতে যদি কাউকে বলে সৃষ্টি মিথ্যা, সে কিছুতেই কিছু বুঝবেও না, সে উল্টে ভাববে কি হাবিজাবি বকছে, আমাকে কি সব বলে যাচ্ছে, ভুলভাল কথা, সে বিশ্বাসও করবে না। তাই কি বলছে যে হ্যাঁ সৃষ্টি আছে। এই যে তোমাদের ব্যাখ্যা দিলাম, আই এম নট আ ফিজিসিস্ট, আমি হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি, আমি ফিজিক্স নিয়ে পড়িনি। আধ্যাত্মিকতা আলোচনা করতে গিয়ে অনেক কিছু জানতে পেরেছি আর কি। তো এই যে বেদে সৃষ্টির ব্যাখ্যা রয়েছে, এই জন্যই বলছে হ্যাঁ ঠিক আছে। শুরুতে বললে তো একজন বুঝবে না যে কিভাবে, হ্যাঁ জগৎ নেই, কি করে নেই, আমি তো জগৎটাকে দেখছি, আমি প্রত্যক্ষ করছি, আমি অনুভব করছি। দুম করে বলে দিলে হলো যে জগৎ নেই। তাই বেদে বলছে হ্যাঁ জগৎ আছে, ঠিক আছে, সৃষ্টি আছে। সৃষ্টির এই প্রসেস, এইভাবে সৃষ্টি হয়েছে। তো তুমি এখন কি করবে, তুমি সৃষ্টিটাকেই ভালো করে অ্যানালাইসিস করো। এই যে কার্য, সেটার কারণে যাওয়ার চেষ্টা করো। এই জন্যই বেদে কিন্তু এমনি এমনি সৃষ্টির কথা নেই, আমরা যাতে মহাকারণে যেতে পারি, এই জন্যই সৃষ্টির ব্যাখ্যাটা এখানে করা হয়েছে। যখন ভগবান তার গুরুদেবের কাছে দীক্ষা নিলেন, তারপরে স্বামী পবিত্রানন্দজি ভগবানের গুরু, উনি ভগবানকে তো চিঠি লিখতেন। চিঠিতে 2 থেকে 3 নম্বর চিঠিতেই উনি মায়া নিয়ে যে লিখেছিলেন, তখন ভগবানকে উনি বলেছিলেন যে এই যে কজ অ্যান্ড এফেক্ট, কার্য কারণ, সেটা নিয়ে তুমি ভালো করে অ্যানালাইজ করো, ভালো করে বিচার করো। কেন বলেছিলেন? এই জন্যই বলেছিলেন যে এখানে কি বলছে, আমরা যখন বিচার করতে পারবো একটা জিনিস সৃষ্টি হলো, যখন যেই জিনিসটা সৃষ্টি হলো সেই বস্তুটাকে আমি দেখলাম, সে যে ওটা কার্য, ওটাকে দেখলাম, ওটার একটা কারণ আছে, সেটার কারণটাকে ভাবলাম যে ওইটার এটা কারণ, এবং সেই কারণটাও কিন্তু একটা কার্য। সেই কার্যটার কারণ কি সেইটাকে ভাবলাম। এই করতে করতে বিচার করে তার কারণ, সেই কারণকে আবার কার্য হিসাবে ধরে সেই কারণেরও কারণে আমরা পৌঁছাতে পারি। যেমনি আমি একটা কার্য, আমার কারণ কি আমার বাবা মা, আমার বাবা মাও কিন্তু কারণ আমার বাবা মাকেও তার বাবা মা জন্ম দিয়েছে। আমার ঠাকুরদা, ঠাকুরদাদা, দাদু দিদা, আমার দাদু দিদাও কিন্তু কার্য, কারণ তার বাবা মারা তাকে জন্ম দিয়েছে। তো এইভাবে যদি ভাবি, আমরা কিন্তু আস্তে আস্তে সেই সূক্ষ্ম কারণে পৌঁছাবো। এই জন্যই বেদে পুরো সৃষ্টির ব্যাখ্যাটা দেওয়া হয়েছে। আমি অ্যানালাইসিস করতে করতে গিয়ে কি দেখব, যে আমি সেই সূক্ষ্ম মহাকারণ মানে সেই ব্রহ্মে গিয়েই পৌঁছাচ্ছি। সেইখান থেকেই সবকিছু সৃষ্টি, যা দেখতে পাচ্ছি সবকিছু সেটাই উৎস, সেখান থেকেই সবকিছু সৃষ্টি। সেইভাবে প্রথমে পৃথিবীর কারণ জল, তার কারণ অগ্নি, তারপর বায়ু, অতঃপর আকাশ, এইভাবে বিচার ধাপে ধাপে এগোয়। এই যে পঞ্চভূত, আমাদের পৃথিবীটা তো 5 এলিমেন্টস, এই পঞ্চভূতের তৈরি। কি কি? প্রথমে বলছে জল, তারপরে বলছে অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবীটাকেও ধরে, এই নিয়ে 5টা। এইভাবে যদি ভাবি, এবং এইভাবেই বেদে ব্যাখ্যা আছে, এইভাবে যদি ভাবি, তাহলে আস্তে আস্তে আমরা সেই মহাকারণে পৌঁছাবো। কার্যকারণ বিচারে দেখা যায় যে কার্য থেকে কারণ আরো বিশাল, ব্যাপক, সূক্ষ্ম। সেইভাবে সৃষ্ট পদার্থের শক্তি থেকে তার কারণ পদার্থের শক্তি আরো বিশাল ও বিস্তৃত। আজকে এটা কিভাবে, খুব ইজি এক্সাম্পল, একটু আগেই এটা নিয়ে আলোচনা করছিলাম, যে এই জগতে যাই আমরা সৃষ্টি দেখছি বা যাই আবিষ্কার আমরা দেখছি, ডিসকভারি, একটা যেমনি গাড়ির কথাটাই বলছিলাম, সেটা দিয়েই বলি, গাড়িটা তো একটা সৃষ্টি, ওটা আমরা সৃষ্টি করেছি, ওটা সৃষ্টি হয়েছে, আমরা করেছি।
এবং গাড়ির একটা শক্তি আছে, সেটা একটা কার্য। ওটার কারণ কি? আমাদের দ্বারা আমরা গাড়ি তৈরি করেছি যাতে আমাদের মোবিলিটি, আমাদের মুভমেন্টে সুবিধা হয়। আগে গরু গাড়ি চলতো, খুব আস্তে আস্তে চলতো, ভীষণ সময় লাগতো, খুব ইনকনভিনিয়েন্ট। এর চেয়ে ভালো গাড়ির ডিসকভারি হলো, আমরা খুব কম সময় রাস্তা অতিক্রম করতে পারি। এই যে গাড়ির এনার্জি, তার থেকে আমি যদি সেটাকে ট্রেস করে কারণে আসি, আমি নিজের কাছে আসব। এক্সাম্পল, আমি গাড়ি বানাই না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে আমি নিজের কাছে আসব। এখন গাড়ির শক্তির থেকে বেশি আমার চিন্তার শক্তি কিন্তু অনেক সূক্ষ্ম। গাড়ির যে এনার্জি, সেটার থেকে কিন্তু আমার চিন্তা শক্তি অনেক সূক্ষ্ম। বা আমার যে ফিজিক্যাল এনার্জি, এইটা তো সূক্ষ্মটা বুঝলাম। এখানে যে বলছে যে কার্য থেকে, কার্য শক্তির থেকে সেটা যে কারণ শক্তি, তার যে কারণ শক্তি সেটা আরো বেশি সূক্ষ্ম। আমাদের চিন্তা শক্তি অনেক সূক্ষ্ম, কারণ আমরা চিন্তা ধরতেই পারি না। আমার একটা সূক্ষ্ম চিন্তা আমাকে দিয়ে কত কিছু করিয়ে নেয়, আমি ধরতেই পারি না ওটার এত শক্তি। যেটা বললাম যে একটা চিন্তা আমাকে সারা পৃথিবী ঘুরিয়ে ফেলতে পারে, আমার দ্বারা বিভিন্ন কাজ করিয়ে নিতে পারে, সে যত বড়ই কাজ হোক না কেন। তো অনেক সূক্ষ্ম। কিন্তু এই যে বলছে যে শক্তিটা অনেক বিশাল, এটা আমরা কিভাবে বুঝবো? আমি যে ফিজিক্যাল কাজ করি, আমার ফিজিক্যাল কাজের কিন্তু একটা লিমিট আছে। আমার যে শরীরের শক্তি, সেটা কিন্তু একটা লিমিট আছে। সেই শক্তির বাইরে গিয়ে কিন্তু আমি কাজ করতে পারবো না। আজকে ধরো আমি জিমে যাই, আমি জিম করি, জিমে আমার যতটা শক্তি আমি কিন্তু ততটা কেজির ডাম্বেলই তুলতে পারবো। আমি যদি এখন ভাবি যে না আমি 120 কেজির বারবেল তুলবো, আমি কিন্তু পারবো না। আমাকে আমার শরীরের শক্তিটা বাড়াতে হবে। যত আমি বাড়াবো, যত আমার শক্তি বাড়বে, তত আমি বেশি ওজন তুলতে পারবো। আমার শক্তি, ফিজিক্যাল শক্তির, তাও মানুষেরও শক্তি, এই যে সে একটা ওজন তুলবে, সেটারও কিন্তু একটা লিমিট আছে। আজকে যদি কাউকে বলে তুমি 1000 কেজির জিনিস তুলো, সে কেউ পারবে না। সে যত বড় কুস্তিবিদ হোক, যত সে শরীরচর্চা করুক, যত সে জিমে যাক, একটা লিমিট আছে। শরীরের কিন্তু একটা লিমিট আছে। এবং সেই শক্তিকে ধারণ করা, আমাদের শরীর যে একটা শক্তিকে ধারণ করে রেখেছে, সেটার কিন্তু একটা লিমিট আছে। কিন্তু আমাদের চিন্তা শক্তি যে, সেটার কিন্তু কোনো লিমিট নেই, সেটা কিন্তু ইনফাইনাইট। আমরা সবকিছু নিয়ে ভাবতে পারি, যে কোনো জিনিস যা খুশি ভাবতে পারি। স্বপ্নকালে ভাবছি কি যে আমি হিমালয়ে রয়েছি, এখানে আছি, আমার শরীর এখানে আছে, কিন্তু আমার মন কিন্তু হিমালয়ে চলে গেছে। মানে মন ইলাস্টিকের থেকেও কতটা ফ্লেক্সিবল। মনকে আমি যেখানে ইচ্ছে পাঠাতে পারি, আমার মনকে আমি যেখানে ইচ্ছে রাখতে পারি। আমার মনের শক্তি কিন্তু আরো বেশি বড়, আরো বিশাল, অনেক গভীর, অনেক গভীর। এবং অনেক সময় আমরা দেখি কি, বাইরের দিক থেকে হয়তো পাচ্ছি না, শরীরে হয়তো জোর নেই, কিন্তু মনের জোরের দ্বারা আমি শরীরকে চালাচ্ছি। যাদের বয়স হয়ে যায়, আমার দাদু দিদাদের দেখেছি, বয়স হয়ে গেছে, শরীর অতটা কেপেবল নয়, কিন্তু মনের জোরের দ্বারা তারা তাও হয়তো কাজ করছে। মানে কি, এই যে শরীরের যে শক্তি, সেই কার্যটার থেকে আমার মনন শক্তি অনেক বেশি, সেইটার শক্তি অনেক সূক্ষ্ম এবং অনেক বিশাল। আমার মনের কিন্তু চিন্তা, বলে না যে ইউ হ্যাভ নো লিমিট টু ইয়োর থটস, যে তুমি যা খুশি নিয়ে ভাবতে পারো। এই যে ক্রিয়েটিভিটি বলে না যে ট্রাই টু বি ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ মানে কি? থিঙ্কিং আউট অফ দ্য বক্স, নতুন কিছু নিয়ে ভাবা। এই শক্তি কিন্তু আমাদের ভেতরে আছে। তো এটাতে বুঝতে হবে কি, একটা কার্য যে শক্তি, তার থেকে কারণ শক্তি যে, সেটা আরো বেশি সূক্ষ্ম এবং আরো বেশি বিশাল। যেভাবে জাগতিক বস্তুর বিচার কারণে যেতে যেতে আমরা এক চরম কারণ, মহাকারণে, একমাত্র মৌলিক বস্তুতে, সর্বজগতের আধারে, যাকে শাস্ত্র ব্রহ্ম বা পরমাত্মা নাম দিয়েছে, পৌঁছাই।
ঠিক সেরকম ভাবে শক্তির উৎস খুঁজতে গিয়েও জাগতিক শক্তি থেকে আরো বিশাল ব্যাপক শক্তির সন্ধান পাওয়া যায়। আজকে যদি আমি কোনো জিনিসের, এখানে কি বলছে, কোনো বস্তুর যদি আমি কার্যকারণ দেখি, এটা বিচার করতে করতে আমি সেই মহাকারণ, সেই ব্রহ্মেই পৌঁছাবো। এবং বেদে এটাই একদম স্টেপ বাই স্টেপ বলা আছে যে ব্রহ্ম থেকে কিভাবে ব্রহ্মের একটা ইক্ষণ হলো। এটা অনেক বিরাট প্রসেস, এটা নিয়ে আলোচনা করতে গেলে আরো 2-3 ঘন্টা লেগে যাবে। কেউ যদি পারে আলোচনাটা পড়তে পারেন, কিন্তু খুব কঠিন, কারণ অনেক কিছুর ব্যাখ্যা তো অনেক সময় মাথা গুলিয়ে যায়। এই ইনফ্যাক্ট এই যে গ্রেটেস্ট, এটা যে দ্বিতীয় খণ্ড ভগবানের জীবনী, দ্বিতীয় খণ্ডে এই সৃষ্টি তত্ত্ব নিয়ে স্বামী প্রজ্ঞানন্দ যে আলোচনা করেছেন, সেটা পড়তে গিয়ে মানে কতবার যে স্বামীজির কাছে যেতে হয়েছে, মানে দাগিয়ে দাগিয়ে স্বামীজির কাছে যেতাম যে স্বামীজি একটু বলে দিন, মানেটা কিছুতেই বুঝতে পারছি না, মানে গুলিয়ে যায়, এত সূক্ষ্ম। তো একদম স্টেপ বাই স্টেপই বলা আছে যে ব্রহ্মে একটা ইক্ষণ হলো যে আমি এক থেকে বহু হব, আমি আলাদা করে নিজেকে অনুভব করব। এই যে আমি এক থেকে বহু হব, এই ইক্ষণের পরেই সৃষ্টি হলো ঈশ্বরের, এবং সেই ঈশ্বর তার মায়ার দ্বারা বিভিন্ন জিনিস, এই যে তার ইচ্ছেটা হলো, এই ইচ্ছা শক্তি থেকে বিভিন্ন বস্তুর সৃষ্টি হলো। তাও এটাতে আরো অনেক ব্যাপার আছে, হিরণ্যগর্ভ, বিরাট অনেক ব্যাপার আছে, সেগুলো বলতে গেলে অনেকক্ষণ লাগবে। তো মূল ব্যাপার কি, যদি ভালো করে বেদ পড়ি, সেই প্রসেস, সেই স্টেপ বাই স্টেপ যে সৃষ্টির ব্যাখ্যা দেওয়া আছে, সেটা দেখতে দেখতে আমি কি দেখব, যে আস্তে আস্তে সেটার উৎস হচ্ছে সেই ব্রহ্ম বা আত্মা, সেই পরমাত্মা। বলছে ঠিক সেরকম ভাবে যখন আমি শক্তির উৎস খুঁজতে গিয়ে জাগতিক শক্তি থেকে আরো বিশাল ব্যাপক শক্তির সন্ধান আমি পেতে পারি, যখন আমি জাগতিক শক্তির এটা দেখব, সেটা যেতে যেতে আমি কি দেখব, যে আরো অনেক ব্যাপক শক্তি আছে। আমি তো শুধু এই জগতের শক্তি জানি, আমি তো শুধু এই জগতের শক্তি দেখি, যে জগতে যা যা ফেনোমেনা দেখি, মানে কি ম্যানিফেস্টেশনটা দেখি, শক্তিটা তো চোখে ধরা পড়ে না, কার্যটা দেখি। শুধু এই জগতের কার্য তা তো না, এটা থেকে আমি কি বললাম, যে দেখছে, এই যে আমি দেখছি কার্যটা হচ্ছে, কার্য যেটা হচ্ছে সেটা একটা শক্তির দ্বারা হচ্ছে। আমি যে দেখছি, আমি কিন্তু আমার দৃষ্টি শক্তি দিয়ে দেখছি। একটা শক্তির কার্য সেটা আর একটা শক্তি দিয়েই দেখা যায়। বা এই যে ভাবছি, জানতে চাইছি, সবকিছু এক একটা শক্তি। এবং শুধু তো পৃথিবী না, শক্তি এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে রয়েছে, স্পেস। এই যে বলছে এখন কারেন্ট সায়েন্স কি বলছে, যে আমাদের ইউনিভার্স আরো এক্সপ্যান্ড করছে। এই যে এক্সপ্যান্ড করছে, এটা কিসের জন্য হচ্ছে, এটার কারণ কি, ওই শক্তি, একটা শক্তির জন্যই সেটা এক্সপ্যান্ড হচ্ছে। বা এই যে স্পেসে এই যে বিভিন্ন মিটিওর, সেটা ব্লাস্টিং হচ্ছে, বিভিন্ন মিটিওর জন্ম নিচ্ছে, বিভিন্ন কমেটের জন্ম হচ্ছে, এগুলো সব শক্তির ফলেই হচ্ছে। তো জগতের শক্তি যদি আমি দেখি, সেটারও যদি বিচার করি, দেখবো সেটাও বিশালের থেকে বিশাল। আমরা তো শুধু, তাও কি আমাদের শুধু গ্যালাক্সি, আরো বহু কত গ্যালাক্সি রয়েছে। এই যে সূর্য, চন্দ্র, আমাদের পৃথিবী, সবকিছুর মধ্যে কিন্তু একটা ফোর্স কাজ করে, যেটাতে কি একটা ব্যালেন্স থাকে। আমাদের রোটেশন হয়, বলে আর্থ রোটেট করে, যেটাতে দিন রাত হচ্ছে। এই যে আমাদের সিজনস চেঞ্জ হয়, 6টা সিজন, সেটা কি বলছে, যে সূর্যের চারিপাশে পৃথিবী ঘুরছে, রেভলিউশন হচ্ছে, যার জন্য আমাদের বিভিন্ন সিজন চেঞ্জ হচ্ছে। সবকিছুর পেছনে শক্তি। এই জন্য বলছে বিচার করতে, কজ এফেক্টটা বিচার করতে 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 আমরা সেই সূক্ষ্ম মহাকারণে পৌঁছাবো। এই জন্য শক্তির স্পিরিচুয়ালিটির সাথে ভীষণভাবে কানেক্টেড, ভীষণভাবে রিলেটেড। এই কথাটাও বলে, আধ্যাত্মিকতাতে কথাটাও বলে, ব্রহ্ম শক্তি অভেদ। ব্রহ্ম যখন স্থির, যখন সে স্থির, তখন তাকে সেই ব্রহ্ম বলে বলা হচ্ছে। যখন তার সে চঞ্চল হচ্ছে, ডাইনামিক হচ্ছে, তখন সেটাকে শক্তি বলা হচ্ছে। একটা জিনিসেরই দুটো অবস্থা মাত্র, ব্রহ্ম শক্তি অভেদ, একটা কয়েনের এপিট ওপিট।
সত্তার সাথে প্রতিটি স্থানে শক্তি ওতপ্রোতভাবে জড়িত দেখা গেলেও যখন সেই পরম সত্তা ব্রহ্মে পৌঁছায়, যা এক ও অদ্বিতীয়, তখন আর এক ছাড়া দ্বিতীয় থাকে না। ফলে গতিশীলতা বা কার্যের প্রয়োজনীয়তা না থাকায় শক্তির প্রসঙ্গ থাকে না। তো প্রথমে আমি শক্তিকে দেখছি, কিন্তু যখন আমি কার্যকারণ এই বিচার করতে করতে ব্রহ্মে পৌঁছাচ্ছি, ব্রহ্মে আমরা কি বলি যে না, একমেব দ্বিতীয়ম, সে এক ছাড়া দ্বিতীয় নেই, সেখানে এক ব্রহ্মই আছে। তাই সেখানে আমরা কোনো কার্য দেখি না, কোনো কাজ দেখি না, সেখানে কোনো কজ এফেক্ট নেই, সেখানে এক ব্রহ্মই আছে। সেখানে শক্তির কোনো খেলা নেই, সেখানে শক্তি নেই সেটা বলছে না, সেটার কোনো বহির প্রকাশ নেই। যখন আমি এই যে বেদে আছে যে ব্রহ্মের থেকে সবকিছু সৃষ্টি, এই যে সৃষ্টি, এটার পেছনে শক্তি, সেই ডাইনামিসিটির পেছনে শক্তি। কিন্তু আমি যখন এই কার্যকারণ দেখতে দেখতে সেই ব্রহ্মে পৌঁছাচ্ছি, তখন কি দেখছি সেখানে আর কোনো কার্য নেই, সেটা কার্যের পারে, দ্যাট ইজ বিয়ন্ড কজ এফেক্ট, সেটা মহাকারণ। কিন্তু আসলে দেখতে গেলে ব্রহ্মের থেকে সৃষ্টি কোনোদিনই জন্মায়নি, এটা মানুষকে বোঝানোর জন্য বেদে রয়েছে। যদি আমি অজাতবাদের কথা বলি, একদম সেই চরম অদ্বৈত বেদান্তের কথা বলি, সেখানে কি বলেছে যে ব্রহ্মের থেকে কোনোদিনই কিছু বেরোয়নি, কোনো ইক্ষণ হয়নি, কোনো সৃষ্টি কোনোদিনই হয়নি, সৃষ্টি একদমই নেই, এক ব্রহ্মই আছে, এটা অজাতবাদের কথা। কিন্তু আরো তো বিভিন্ন মতবাদ আছে, সেই মতবাদ অনুযায়ী যখন আমরা এই সৃষ্টির কে দেখতে দেখতে, কার্যকারণ দেখতে দেখতে সেই মহাকারণে পৌঁছাই, তখন এক ছাড়া দ্বিতীয় কিছু নেই, সেখানে শক্তির কোনো প্রকাশ নেই, সেখানে এক ব্রহ্মই আছে। সেখানে কার্যের কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ কার্য করার জন্য যে কাজ করবে তাকে দরকার, এবং সে যে শক্তিটা দিয়ে করবে সেইটা দরকার। দুটো জিনিসের দরকার, যে কাজটা করছে এবং যেটার দ্বারা করছে। এখন ব্রহ্ম, সে তো এক ব্রহ্মই আছে, সেখানে তো দুই নেই, তাই সেখানে কোনো কার্যও নেই, সেখানে শুধু এক, তাই সেখানে কার্যের কোনো প্রসঙ্গ নেই। তাই সর্বত্র সত্তা ও শক্তিকে অভেদে দেখা গেলেও চরম সত্যই একমাত্র ব্রহ্ম সত্য, শক্তি অবস্তু মিথ্যা হয়ে দাঁড়ায়। তো প্রথমে মনে হতে পারে, এই জন্যই কথাটা বললাম যে কথাটা বলে ব্রহ্মশক্তি অভেদ, এটা কোন প্রসঙ্গে বলে, যখন এই জগতের ডাইনামিসিটি বোঝাতে হয় তখন এই কথাগুলো আসে। কিন্তু একদম যে অজাতবাদ, একদম যে চরম সিদ্ধান্ত, সেখানে কি বলছে যে আলটিমেটলি শক্তিও নেই, এক সেই ব্রহ্মই আছে। শক্তিও অবস্তু, একমাত্র বস্তু হচ্ছে সেই ব্রহ্ম। ঠাকুর যেটা বলছে যে ঈশ্বরই বস্তু, বাকি সব অবস্তু। তিনি কিন্তু কোনো এক্সেপশন বলেননি যে না শক্তিও সত্য। এদিকে তিনি কিন্তু মায়ের পুজো করেন, মা তো শক্তি স্বরূপিনী, শক্তির একটা এই আমরা মা হিসেবে আদি শক্তি তাকে বলি। সে এই কথাটা কেন বলেছে, সেই চরম জায়গা থেকে বলেছে, সেই অজাতবাদের দৃষ্টি থেকে সে বলেছে যে ঈশ্বরী বস্তু, বাকি সব অবস্তু। কিন্তু আবার যখন ভগবানেরও এবং বিভিন্ন যারা মহাপুরুষ, ঠাকুর বলো বা চৈতন্য দেবের বলো, তারা তো বিভিন্ন অবস্থায় থাকেন, বার্য দশা, অর্ধ বার্য দশা, অন্তর্দশা। যখন সে একদম অন্তর্দশায়, মানে সে ব্রহ্মের সাথে এক, তখন তার কাছে ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কেউ নেই। কিন্তু যখন সে সেই ভাবে নেই, যখন সে সেই জায়গা থেকে একটু নিচে নেমেছেন, তখন কি, তখন তার কাছে সৃষ্টিও আছে, মাও আছে, শক্তির খেলা তখন আছে। তাই তখন সে মায়ের কথা বলছে, শক্তির কথা বলছে। কিন্তু সেই চরম জায়গায় সেখানে ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কিচ্ছু নেই, শক্তিও তখন নেই। এক অনাদি অনন্ত একমাত্র চৈতন্যময় সত্তাই যখন বর্তমান থাকে, তখন কোনো বোধ থাকে না। যেখানে এই যে আমরা কিছু অনুভব করি, অনুভবটা কেন হয়, মানে আমি আছি এবং একটা জিনিস বাইরে আমার থেকে আলাদা আর একটা জিনিস আছে যেটাকে অনুভব করছি, যেটা থেকে আমি কিছু বোধ করছি, যেটা দেখে বা স্পর্শ করে বা শুনে, গন্ধ পেয়ে, স্বাদ পেয়ে আমি অনুভব করছি।
অনুভব করার জন্য কিন্তু দুই লাগে, যে অনুভব করবে এবং যার থেকে অনুভব করবে, কিন্তু সেই অবস্থায় তো মাত্র এক আছে। তাই ব্রহ্মে আলাদা করে কিন্তু কোনো বোধ নেই। খুব সূক্ষ্ম, বোঝা ভীষণ কঠিন, কারণ এগুলো সবকিছু অনুভবের ব্যাপার, সবকিছু অনুভবের ব্যাপার। আমি যতই বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করি, ধারণাটা হয়তো কিছুটা করতে পারবো, কিন্তু যতক্ষণ না অনুভব হবে একটা ফাঁক কিন্তু থেকে যাবে। তাই বেদান্ত কঠিন কেন, অদ্বৈতবাদ কঠিন কেন? অদ্বৈতবাদের অধিকাংশ জিনিসই কিন্তু অনুভবের ওপরে দাঁড়িয়ে। যার অনুভব হবে তার কাছে এই সব কথা স্বচ্ছ, একদম ক্রিস্টাল ক্লিয়ার, কোনো দ্বিধা নেই। কিন্তু যার অনুভব হয়নি তার কাছে কিন্তু কি একটু ধোঁয়াশা, কনফিউজিং, ডাউট হবে, কি বলতে চাইছে বোঝা যাবে না। তাই অনুভবটা আসল। সব যখন পরিপূর্ণ একাকার তখন কোনো অনুভব নেই, তার প্রয়োজনও নেই। যখন সব একাকার, এক, তখন তো সে পরিপূর্ণ। আমরা যে একটা কিছু অনুভব করতে চাই, আমি যে একটা কিছু বোধ করতে চাই, এটা আমি কেন চাই? আমার অভাব বোধ থেকে চাই। আমার ভেতর একটা অভাব, আমি ভাবি কি এইটা আমি বোধ করব, এটা আমি লাভ করব, এই অনুভূতিটা লাভ করলে আমার ভেতরটা একটু ভরবে। ভালোবাসা, আমরা যে মানুষের থেকে ভালোবাসা পেতে চাই, কেন? আমার ভেতরে আমি জানি কি আমার ভালোবাসার অভাব আমার ভেতরে, তাই আমি ভালোবাসা ভেতরে নিতে চাই। কিন্তু সেই জায়গায় তো সব পরিপূর্ণ, সেটা তো একাকার, একটা পরিপূর্ণ অবস্থা, একদম ফুলফিলড। সেখানে আলাদা করে বোধ করার কি কিছু প্রয়োজনীয়তা আছে? নেই, কারণ সেই অবস্থা তো পরিপূর্ণ অবস্থা, সেখানে কোনো অভাব নেই। তাই আলাদা করে কিছু বোধ করার বৃত্তিও নেই। আমাদের যে বৃত্তি আসে ভেতরে, যে এক একটা ইচ্ছে, কামনা, বাসনা, প্রবৃত্তি যেটা আমরা বলি, সেটা কিন্তু অভাববোধ থেকে আসে। তো যেইখানে আমি একদম পরিপূর্ণ, কমপ্লিট, ফুলফিলড, সেখানে আমার বৃত্তি থাকবে কি? থাকবে না, কারণ আমার তো অভাববোধই নেই। তাই তখন আলাদা করে কিছু বোধ করার প্রয়োজনীয়তা থাকে না, এবং আলাদা করে কে কাকে বোধ করবে, সেখানে তো একই আছে। সে আলাদা করে বোধ করার কিছু খুঁজেও পায় না, সেই এক অবস্থা। এখানে কি বলছে? যেমন চোখ সবকিছু দেখে, নিজেকে দেখতে পায় না। চোখ দিয়ে আমি সবকিছু দেখছি, এখন এটা বলতে পারি যে আয়নাতে আমি নিজের চোখ দেখতে পাই, সেটা না। এটাও এখানে প্রযোজ্য, যে সেইখানে তো কোনো একটা যে সারফেস, সেই যে অবস্থা ব্রহ্ম, যেখানে এক ছাড়া দ্বিতীয় নেই, দ্বিতীয় নেই বলেই তো সে নিজেকে দেখতে পায় না। যদি দ্বিতীয় থাকতো, যেখানে তার প্রতিবিম্বটা পড়ে সে তাকে দেখতে পাবে, তাহলে সে তাকে দেখতে পেত। সেখানে তো কোনো আয়না নেই যে সে আয়নায় তাকে দেখতে পাবে, সেখানে তো সে একই আছে। চোখ সবকিছু দেখে, কিন্তু চোখ নিজেকে দেখতে পায় না। সেরকমই সে সবকিছুকে প্রকাশ করছে, কিন্তু সে আলাদা করে নিজেকে অনুভব করতে পারছে না। সেই ব্রহ্ম বা যে চরম যে সত্তা, যে চরম সত্য, যে চরম প্রকাশক, সে সবকিছুকে প্রকাশ করছে, কিন্তু সে আলাদা করে নিজেকে দেখতে পাচ্ছে না, কারণ সেখানে তো দুই নেই। সে কি করে নিজেকে আলাদা করে দেখবে, বা কে তাকে দেখিয়ে দেবে যে এইটা তুমি? দেখানোর জন্য তো দরকার একজনকে, সেখানে তো কিছুই নেই, সেখানে তো এক অবস্থা। আবার বলছি, যতক্ষণ না অনুভব হবে সব কিন্তু কথার কথাই থেকে যাবে। চোখে একটি বালিকণা পড়লে সেটিকে আলাদা করে দেখা যায় না। পবিত্রানন্দজি ভগবানকে একটা চিঠিতে এইটারই একটা এক্সাম্পল দিচ্ছিলেন, যে যখন আমরা চোখে কাজল লাগাই, কাজলের যে মানে পেনটা, সেটা যতক্ষণ চোখের থেকে আলাদা থাকে ততক্ষণ কিন্তু দেখতে পাই। এই যে আলাদা করে রাখছি, দেখতে পাচ্ছি। পবিত্রানন্দজি ভগবানকে চিঠিতে উদাহরণটা দিয়েছিলেন। কিন্তু যত এই কাজলটা চোখের কাছে আনতে থাকি, তত কিন্তু আবছা হতে থাকে। আমরা যখন কোনো জিনিস চোখের খুব কাছে নিয়ে আসি, আমরা যখন কারোর সাথে কথা বলি, আমরা কিন্তু একটু ডিস্টেন্সে দাঁড়িয়ে কথা বলি, কেন? তাকে যাতে পরিষ্কার দেখতে পাই। সে যদি একদম আমার মুখের সামনে চলে আসে, আমি কিন্তু তাকে পুরোটা দেখতে পাবো না। তো আমি যখন
কাজলের পেনটা একদম চোখের কাছে নিয়ে আসতে থাকবো, হ্যাঁ বেশ কঠিন, এটা ঠিকই, কিন্তু অনুভব হলে খুবই সোজা। আমি যখন কাজলের পেনটা চোখের কাছে যত আনতে থাকবো তত কিন্তু আমার সেইটা আবছা হতে থাকবে, কিন্তু যখন আমি চোখে সেটা লাগিয়ে নেব কাজলটা, তখন কিন্তু আমি সেটাকে আর দেখতে পাবো না। কারণ আমি চোখ দিয়ে দেখি, তাই তো, আমার চোখ দিয়ে আমি দেখি। কাজলটা তো চোখের সাথে লেগে গেল, চোখের সাথে এক হয়ে গেল, আমি আর কাজলটাকে আলাদা করে কি করে দেখব? পবিত্রানন্দজি এই এক্সাম্পলটা ভগবানকে চিঠিতে লিখেছিলেন, কিন্তু ওইটাই প্রজ্ঞানন্দজি অন্য একটা উদাহরণ দিয়ে বলছেন কি, যে চোখে যখন একটা বালিকণা ঢোকে, এখন এমনি বালি আমি হাতে আলাদা করে দেখতে পারি, তো সেটা যখন আমার চোখে ঢোকে তখন কি আমি সেটাকে দেখতে পারি? তখন কি বলি, এই দেখ তো চোখে কি ঢুকলো, একটু ফু দে তো। অন্য একজন তখন বলে হ্যাঁ হ্যাঁ বালি ঢুকেছে, নিজে কিন্তু দেখতে পাই না। তো সেটাই বলছে, যিনি চরম প্রকাশক, যিনি সবকিছু নির্লিপ্তভাবে প্রকাশ করছেন, তিনি নিজেকে প্রকাশ করতে পারেন না, তিনি নিজেকে আলাদা করে দেখতে পারেন না, আলাদা করে বোধ করতে পারেন না। সেই বালিকণাটিকে দেখতে গেলে তাকে চোখের থেকে একটু আলাদা করতে হয়, একটু আলাদা করতে হয়। চোখে ঢুকে রয়েছে তখন দেখতে পাবো না, যেই বার করব হাতে নিয়ে দেখতে হবে, মানে কি আলাদা হলো, দূরত্ব এলো, ভেদ হলো। এই যে ভেদ হলো তখনই কিন্তু আমি সেই বালিকণাটাকে দেখতে পেলাম। তেমনি নিত্য শুদ্ধ অনন্ত সত্তা ব্রহ্ম চৈতন্য স্বরূপ হলেও দ্বিতীয় বস্তুর অভাবে পরম ব্রহ্মের কোনো চেতনা বা বোধ থাকে না। যেহেতু তখন দ্বিতীয় কোনো সত্তা নেই, সে নিজেকে বোধ করতে পারে না। তাই বোধের জন্য অনির্বচনীয় ভাবে ব্রহ্মের থেকে যেন ঈষৎ পার্থক্য সৃষ্টি হলো এবং সেইখানে চৈতন্য স্বরূপ ব্রহ্ম প্রতিবিম্বিত হলেন। এবার বলছে কিভাবে সৃষ্টিটা হলো। যেহেতু সে নিজেকে বোধ করতে পারছে না, যেহেতু সেখানে এক ছাড়া দ্বিতীয় নেই, তো কি বলছে, অনির্বচনীয় ভাবে, কেন হয়েছে এটা বলা সম্ভব না, বা কিভাবে হয়েছে এটা বলা সম্ভব না, অনির্বাচনীয় ভাবে, সেটা নির্বাচন করা যায় না, কারণ ওইটা তো আমরা চোখে দেখিনি, ওটা উইটনেস করার কেউ নেই। সৃষ্টি কিভাবে হয়েছে এটা উইটনেস কেউ করেনি। এই জন্যই তো বিজ্ঞানে বিভিন্ন থিওরি রয়েছে, থিওরি কিন্তু সত্য নয়, এই জন্য সেটাকে থিওরি বলা হয়। থিওরি মানে কি একটা প্রবাবিলিটি, যে হয়তো এইভাবে হয়েছিল। সৃষ্টিতত্ত্ব নিয়ে এই জন্য ভীষণ ডাউট আছে, কারণ সেইটা তো কেউ চোখে দেখেনি, তো কিভাবে হয়েছে এটা বলা সম্ভব না। তাই বলছে অনির্বচনীয় ভাবে ব্রহ্মের মধ্যে যেন এক ঈষৎ পার্থক্য সৃষ্টি হলো, একটা আলাদা এক্সিস্টেন্সের সৃষ্টি হলো, সেখানে চৈতন্যস্বরূপ ব্রহ্ম প্রতিবিম্বিত হলেন। আমার মুখের সামনে যখন একটা আয়না থাকে তখনই একমাত্র আমি নিজেকে দেখতে পাই। আরেকবার বলুন। আচ্ছা বলছি, এখানে এবার বলছে যে ব্রহ্মে যেহেতু এক ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই, তো সে নিজেকে বোধ করতে পারে না। এতক্ষণ কি বললাম, বোধ করার জন্য দুই দরকার। এখানে যে বালিকণার এক্সাম্পলটা দিল, যে চোখের মধ্যে যখন চোখের সাথে সেটা এক রয়েছে তখন সেটাকে দেখতে পাচ্ছি না, সেটা যখন বার করলাম চোখ থেকে, যখন দূরত্ব এলো তখন আমি সেটাকে দেখতে পেলাম। তাই সেই জায়গায়, সে পরম জায়গায় আলাদা করে ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কোনো বস্তুর অস্তিত্ব নেই, আলাদা কিচ্ছু নেই, সে একই আছে। তাই সে নিজেকে অনুভব করতে পারছে না, বা সে নিজেকে আলাদা করে দেখতে পাচ্ছে না। আলাদা করে দেখার জন্য তো এর একটা এক্সিস্টেন্সের দরকার। এখন আমি বসে আছি, আমি এমনি বসে আছি, আমি কি নিজেকে দেখতে পাই? আমি নিজেকে কোথায় দেখি? আয়নায় দেখি। আয়নায় আমার প্রতিবিম্বটা পড়ে, আমার রিফ্লেকশনটা পড়ে, তারপর আমি নিজেকে দেখতে পাই। কেন দেখতে পাই? আয়নাটা আমার থেকে আলাদা, এই জন্য আমি নিজেকে দেখতে পাই। তো ব্রহ্মের ভেতরে অনির্বচনীয় ভাবে কেন হয়েছে এটার কোনো কারণ নেই।
যেটা একটু আগে বলছিলাম যে সৃষ্টি কিভাবে হয়েছে, এটা তো কেউ চোখে আমরা দেখিনি, যদি দেখতাম তাহলে একটা আমরা বলতে পারতাম। তো ওই জন্য এইটা কিভাবে হয়েছে, কেন হয়েছে, এটার কিছু বলা যায় না। ঠাকুরকে একজন জিজ্ঞেস করেছিল যে সৃষ্টি কিভাবে হয়েছে, কেন হয়েছে, ঠাকুর বলেছিল সেই মিটিংয়ে উনি ছিলেন না, আমিও সেই মিটিংয়ে ছিলাম না, তাই আমি বলতে পারবো না যে কেন হয়েছে, কিভাবে হয়েছে। সেই মিটিংয়ে যারা ছিল তারা তারা কারা ছিল সেটাও আমি জানি না। তাই এই জন্যই বলছে অনির্বাচনীয় ভাবে, যে এটা নির্বাচন করা যায় না, যে কিভাবে ব্রহ্মের থেকে আলাদা একটা অস্তিত্বের সৃষ্টি হলো, কিভাবে সেটার ওপরে প্রতিবিম্বিত হলো, সেই জিনিসটা কি ছিল, এগুলো কিচ্ছু জানা নেই। তাই সায়েন্সেও বিভিন্ন থিওরি শুধু রয়েছে, এবং থিওরি মানে সেটা সত্য না, সত্য কিন্তু থিওরি নয়, সত্য সত্যই। থিওরি মানে কি একটা প্রবাবিলিটি, হয়তো সেইভাবে হয়েছিল, বিগ ব্যাং হোক, নেবিউলার থিওরি হোক, যে বিভিন্ন সৃষ্টির থিওরি আছে, তো সেটাকে পুরোভাবে জানা যায়নি। তাই অনির্বচনীয় ভাবে ব্রহ্মের থেকে যেন ঈষৎ একটা পার্থক্যের সৃষ্টি হলো, ব্রহ্মের ভেতরে একটা এরকম ইক্ষণ হলো যে আমি বহু হব। কেন হব? আমি নিজেকে আলাদা করে বোধ করতে চাই, আমি যে পরিপূর্ণ, আমি যে আনন্দ স্বরূপ, এটা আমি আলাদা করে বোধ করব। তাই তার ভেতরে অনির্বচনীয় ভাবে, এই ব্যাখ্যাগুলো সব বেদে রয়েছে, অনির্বচনীয় ভাবে আমার ভেতরে মানে ব্রহ্মের ভেতরে একটা ডিফারেন্স ক্রিয়েট হলো। এই যে ডিফারেন্স ক্রিয়েট হলো, এই যে একটা পার্থক্য এলো, মানে কি সেখানে দুই এলো, একটা দ্বিতীয় এক্সিস্টেন্স, একটা দ্বিতীয় সত্তা এলো, এবং সেই যে সেকেন্ড যে এক্সিস্টেন্স, এই যে দ্বিতীয় সত্তা, সেটা যেন একটা আয়নার মতো কাজ করলো, সেখানে ব্রহ্মের প্রতিবিম্বটা পড়লো। আমরা যেমনি আয়নায় নিজেদের দেখি, সেটাও যেন একটা রিফ্লেকটিভ সারফেসের মতন, মানে তাই বলে আয়না নয়, আমি জাস্ট এক্সাম্পল কথার জন্য বলছি, একটা দ্বিতীয় এক্সিস্টেন্স এলো যেখানে ব্রহ্মের প্রতিবিম্বিতা পড়লো। চৈতন্য স্বরূপ ব্রহ্ম প্রতিবিম্বিত হলেন, বোধ স্বরূপ থেকে যেন সৃষ্টি হলো বোধের। সে বোধ স্বরূপ ছিল, এখন আলাদা করে বোধের সৃষ্টি হলো। আগে একজনই ছিল, সে বোধ স্বরূপ, এখন কি হলো, একজন আছে যে বোধ করছে, এবং দ্বিতীয় একটা বস্তু যাকে বোধ করছে, দুটো এলো। জ্ঞান স্বরূপ থেকে উদ্ভূত হলো জ্ঞানের অনুভব, সে জ্ঞান স্বরূপ ছিল, তারপরে ডিভিশনটা কি তৈরি হলো, যে জ্ঞানের দ্বারা কিছু একটা জানছে। বেদান্তে আমরা তিনটে টার্ম পাই, জ্ঞান, জ্ঞাতা, জ্ঞেয়। জ্ঞাতা হচ্ছে যে জানছে, জ্ঞেয় হচ্ছে যাকে জানছে, জ্ঞান হচ্ছে যেটার দ্বারা জানছে। তখনও সেই ডিফারেন্সের সৃষ্টি হলো, এক থেকে বেরিয়ে আসলো একের উপলব্ধি। তখন এক ছিল, কোনো আলাদা করে উপলব্ধি ছিল না। উপলব্ধির জন্য কি দুই দরকার, যেই দুই এলো তখন একের উপলব্ধির প্রসঙ্গটা এলো। এই জন্য বলে যে আধ্যাত্মিক জগতে আমি যত আমার স্বরূপের কাছাকাছি যেতে থাকবো, এই জন্য বলে না যে মহাপুরুষরা সবসময় আনন্দ উপভোগ করেন, শান্তি উপভোগ করেন। কেন করেন? যখন তারা সেই সত্তার কাছে থাকেন, কাছাকাছি থাকেন। তখনও যখন পার্থক্য থাকে, তখন ওই পার্থক্যের জন্যই কিন্তু তারা সেই ব্রহ্মকে উপভোগ করতে পারে। তারা যখন ব্রহ্মের সাথে একাকার হয়ে যায়, তখন আলাদা করে কোনো উপলব্ধি থাকে না। এইটাই ভগবানের একটা কথা আছে, ব্রহ্ম ভাব, মানে আমি ব্রহ্মের থেকে আলাদা হয়ে ব্রহ্মের কাছে থেকে আমি যখন সেই ব্রহ্মের আনন্দ বা পরিপূর্ণ ভাব বা শান্তি, সেটা যখন উপভোগ করি, সেটাকেই ভগবান ব্যাখ্যা করছেন ব্রহ্ম ভাব হিসাবে। এই দুই আছে বলে এই অনুভবটা হচ্ছে, উপলব্ধিটা হচ্ছে। এই যখন ভেদ থাকছে, ভেদ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উপলব্ধির প্রসঙ্গটা আসছে। যেহেতু সেই জায়গায় এক ছিল, আলাদা করে উপলব্ধির কোনো প্রসঙ্গ ছিল না, কারণ সেটা তো এক, পরিপূর্ণ।
যখন ভেদ এলো, মানে একটু অভাব এলো, যখন দুই এলো, তখনই আলাদা করে ভোগ করারও একটা ব্যাপার এলো। এই যে জ্ঞান জ্ঞাতা জ্ঞেয় বললাম, এখানে কি একটা ভেদ আছে। যে জানছে, যেই বস্তুকে জানছে, যার দ্বারা জানছে, তিনটে কিন্তু আলাদা। এই ভেদ না হলে কিন্তু জানাজানির ব্যাপার বা অনুভবের ব্যাপার হয় না। ব্রহ্মের থেকে যে একটা ভেদ সৃষ্টি হলো, তখনই কিন্তু আলাদা করে বোধ করার ব্যাপার, এইগুলোর জন্ম হলো। তখনই আলাদা করে উপলব্ধি করার ব্যাপার, এগুলো জন্ম নিল। সেই অনন্ত এক থেকে প্রথম প্রকাশিত হলো অহং বা আমির বোধ। তো সেই যে ভেদ এলো, তখন আমি, এই যে অহং, প্রথম জন্ম নিল এই অহং বোধ। এখন যদি আমরা এই যে যা কিছু করি পৃথিবীতে, এটা কিন্তু একটা আমি বোধ থেকেই করি। আমি আছি বলেই তো করছি। এখন আমি কাজ করছি, আমি কি ভাবতে পারবো যে আমি নেই কিন্তু আমি কাজ করছি? সেটা তো ভাবা যায় না। আমার অহং ভাবটাকে আশ্রয় করেই কিন্তু আমার কার্য। তাই সবচেয়ে প্রথমে বেরিয়ে এলো কি অহং ভাব। কিন্তু যখন সেই এক ব্রহ্ম, সেখানে আলাদা করে কিন্তু আমি ভাব নেই। এই যে আমি বলছি আমি বা আমার, আমি এই যে বলছি, এই যে আলাদা করে বলছি, জ্ঞান আর জ্ঞেয় আবার বলুন। আচ্ছা, জ্ঞান জ্ঞাতা জ্ঞেয়, এই তিনটে। জ্ঞাতা হচ্ছে যে জানছে, মানে আমি জানছি, আমি হচ্ছি জ্ঞাতা। জ্ঞেয় হচ্ছে যেই বস্তুটাকে জানছি। জ্ঞান হচ্ছে যেটা দ্বারা জানছি। এই যে তিনটের মধ্যে ভেদ আছে, তিনটে যে আলাদা আলাদা। আমি এখন একটা বই পড়ে, এই বইটা পড়ে আমি এই কথাগুলো জানতে পারছি। আমি আলাদা, আমার বই আলাদা। তাই জানাজানির ব্যাপারটা আছে। কিন্তু যেই একাকারে আসবো, একে আসবো, তখন কে কাকে জানবে? তখন তো দুই নেই, সেই এক ব্রহ্মই আছে। এই যে বললাম যে দ্বিতীয় কিছু সত্তার অভাবে সে আলাদা করে কিছু জানাজানির ব্যাপার বা আলাদা করে কিছু বোধ করার ব্যাপার সেখানে নেই। কিন্তু অনির্বচনীয় ভাবে তার ভেতর থেকে একটা পার্থক্যের সৃষ্টি হয়। যেহেতু আলাদা একটা পার্থক্যের সৃষ্টি হয়, তখন শুরু হয় জানাজানি, আলাদা করে বোধ করা। এই ভেদের থেকে এইগুলো আস্তে আস্তে আসতে থাকে। একদম প্রথমে সৃষ্টি হয় অহং বোধের। এই যে বোধ, এই যে বোধ করছি, কে বোধ করছে? কেউ তো একজন বোধ করছে। সে ব্রহ্মে কোনো অহং ভাব নেই বলে আলাদা করে বোধ করছে, সেটাও ব্যাপারও নেই। আমি বোধ করছি, যে বোধ এখন বোধ হচ্ছে, কেউ তো একজন বোধটা করবে। তাহলে বোধটা হবে কি করে? কেউ তো একজন বোধটা করবে, এবং সেটা করার জন্য তো একটা অহং ভাব লাগবে যে আমি বোধ করছি, একটা ফিলিং, সেটা তো একজন ফিল করবে। তো তার তো একটা আমি, এই যে আমরা বলি না আমি কষ্ট পাচ্ছি, আমার অহং ভাবটা আছে বলেই তো কষ্টটা পাচ্ছি। কষ্টটার সাথে সেই অহং ভাবটা জুড়ছে বলেই আমার কষ্টটা লাগছে। তো এই ভেদের সাথে কিন্তু এই অহং ভাবটাও এলো, যে সেই জিনিসটা বোধ করবে। পরম সত্য হলো এক ব্যতীত দ্বিতীয় নেই, তবুও নির্গুণ ব্রহ্মের এই আদি ও প্রথম মাইক প্রতিবিম্বনেই আদি শক্তি বিশ্ব আমি, তিনি ঈশ্বর পদবাচ্য। এই যে ভেদ এলো, এই যে ভেদের থেকে এই অহং ভাব এলো যে আমি বোধ করব, ব্রহ্মে আলাদা করে আমি আমার কিছু নেই। এই যে দুই এলো, এই দুইয়ের সাথে কি এলো? আমি আছি এবং সে আছে। আমি তাই তাকে বোধ করব। এই অহং ভাব এলো, অহং ভাবের সাথে বোধের প্রসঙ্গ এলো, অনুভবের প্রসঙ্গ এলো। এই যে সৃষ্টি হলো, এটাকেই বলছে যে যিনি সৃষ্টি করলেন সেটা শক্তির দ্বারা সৃষ্টি হলো, এবং যিনি সৃষ্টি করলেন তিনি ঈশ্বর পদবাচ্য। বেদান্তে বলা হয় ঈশ্বরও একটা সৃষ্টি। বেদান্তের মতে ঈশ্বরও কিন্তু সৃষ্টি। এই যে ব্রহ্মের ভেতরে ইক্ষণ হলো, এই যে আলাদা একটা এক্সিস্টেন্স এলো, এটাকেই বলছে ঈশ্বর।
এবং ওনার ভেতরে একটা অহং ভাব এলো যে আমি সৃষ্টি করব। আজকে যদি আমার অহং ভাব না থাকে, আমার দ্বারা তো কোনো কাজকর্মই হবে না। আমি কি ভাবতে পারি যে আমি নেই, এদিকে আমি কাজ করছি, যেটা একটু আগে বললাম। এই অহং ভাবের দ্বারাই কিন্তু আমরা সবকিছু করি, খাওয়া দাওয়া, ঘুম, ওঠা বসা। তাই এই ঈশ্বরের সৃষ্টি হলো, তার এই অহং ভাব এলো যে আমি এই সৃষ্টি করব, এবং তিনি সৃষ্টি করলেন, মায়ার দ্বারা সৃষ্টি করলেন, যেটার জন্য সত্যটা আমাদের কাছে ঢেকে গেল যে সেই ব্রহ্মই আসল। এবং কিসের দ্বারা সৃষ্টি করলেন? সেই আদি শক্তি, সেই শক্তির দ্বারা। এবং বেদে এই ব্যাখ্যাটা খুব পরিষ্কারভাবে আছে যে এইভাবে আস্তে আস্তে সৃষ্টি হয়। তারপরে কি বলছেন? যে তিনি ঈশ্বর পদবাচ্য, তিনি এই অহং ভাবকে অবলম্বন করে তিনি এই সবকিছু সৃষ্টি করেন, এবং এই শক্তির দ্বারা সে সৃষ্টি করে, এবং এই সৃষ্টিটাকে মায়ার দ্বারা আবরিত করেন। এই জন্য ঈশ্বরকে মায়াধীশ বলা হয়। তিনি মায়ার অধীশ, তার হাতে মায়া। কেন? এই মায়ার ফলেই আমরা সেই সত্যটাকে জানতে পারি। কারণ এই মায়াটা যদি না থাকতো তাহলে সৃষ্টিও কিন্তু থাকবে না। মায়াটা আছে বলেই তো সৃষ্টিটাকে দেখতে পাচ্ছি, মায়াটা আছে বলেই তো এই মিথ্যা সৃষ্টিটাকে দেখতে পাচ্ছি। যদি মায়াটা না থাকতো আমরা তো সবাই সেই এক ব্রহ্মই হতাম। এটাতে তো সৃষ্টি থাকতো না, বা এই খেলাটা চলতো না। এই কথামৃততে ঠাকুর বলছেন না যে মা ইচ্ছে করেই সবাইকে সত্যটা জানতে দেয় না, যাতে সেই খেলাটা চলে। সবাই যদি সত্যকে জেনে নেয় তাহলে তো খেলাটা চলবে না। এই মিথ্যা যে খেলা চলছে জগৎ জুড়ে, এই মায়ার জন্যই। এই জন্যই ঈশ্বর এই মায়া দিয়ে এইটাকে আবরিত করে রেখেছেন। কেউ কেউ কি হয়, কাউর ঠাকুর বলছেন না এই গুটিটা তার খেলা থেকে উঠে গেছে, কাউর গুটি খেলার বাইরে চলে যায়। কাউর গুটি এই যে সাপ সিঁড়ির খেলা, জগতে ওঠা নামা, দুঃখ কষ্ট, সিঁড়ি দিয়ে উঠছি, আনন্দ হচ্ছে, সাপের মুখে পড়ছি, সাপের মুখ দিয়ে নিচে নামতে হচ্ছে, কষ্ট হচ্ছে। কেউ কি হয়, এই ওঠানামা করতে করতে গুটির চাল দিতে দিতে 100 কাছে 100 ঘরে পৌঁছে যায়, তখন তার গুটি উঠে যায়। এবং তারাই হচ্ছেন এই মহাপুরুষ বা অবতার পুরুষ, যারা বলে যে সাপের মুখে পড়ো না, গুরুর কাছে যাও, গুরু ঠিক ঠিক চাল দিতে সাহায্য করবে। ঠিক ঠিক কিভাবে চাল দেবে, ঠিক ঠিক চাল তোমার পড়বে তখনই, এবং তখনই একমাত্র তুমি 100 ঘরে গিয়ে দেখবে যে সৃষ্টি কোনোদিনই ছিল না। মায়ার প্রভাবে আমরা এই সৃষ্টি দেখি। এই সৃষ্টির যে কার্যকারণ দেখছি, সৃষ্টির মহাকারণ হচ্ছে সে ব্রহ্ম বা আত্মা, এবং সেই মহাকারণটাই আমার আসল স্বরূপ। সৃষ্টি কেন হলো, কিভাবে হলো, এত কিছু জানাটা ইম্পর্টেন্ট না, কারণটা জানাটা ইম্পর্টেন্ট। সেই মহাকারণ, সেই ব্রহ্ম বা আত্মা, সেইটার উপলব্ধিটা আসল, সেটার উপলব্ধিটা আসল, এবং সেটাই আমার স্বরূপ। সুতরাং অনাদি অনন্ত জ্ঞান স্বরূপ সত্তা ব্রহ্মের কোথাও অনির্বচনীয়ভাবে জেগে ওঠা আমি ঈশ্বর, এই যে তার ভেতরে এই যে একটা অনির্বচনীয়ভাবে একটা আলাদা ভেদ তৈরি হলো, সেটাকেই বলছে ঈশ্বর। যার শক্তি আছে, যে শক্তির দ্বারা সৃষ্টি করতে পারে। আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিভিন্ন এতে বলি, সে সৃষ্টি করতে পারে, সে মায়া দ্বারা এই জগৎটাকে ঢেকে রেখেছেন। এই আমি নিজেই নিজেকে জানেন, তার নিজেকে জানার মধ্যে কোনো প্রতিবন্ধকতা নেই। ঈশ্বর কিন্তু নিজের স্বরূপ জানেন। আজকে যারা অবতার পুরুষেরা আসে তারা কিন্তু নিজের আসল সত্তা জানেন, তার কিন্তু নিজেকে জানার মধ্যে কোনো প্রতিবন্ধকতা নেই। তার সত্তা তার কাছে আবরিত নয়, সে জানে তার কি শক্তি, সে জানে তার স্বরূপ কি। কৃষ্ণ বলছেন না যে সবাই আমাকে না জেনে আবার অবমূল্যায়ন করছে, আমাকে না জেনে। তিনি তো নিজেকে জানেন যে তিনি স্বয়ং ঈশ্বর। কৃষ্ণকে বলছেন তিনি স্বয়ং ভগবান। তিনি নিজেকে জানেন, কিন্তু মানুষ তাকে চিনতে না পেরে অবমূল্যায়ন করছে। তার কাছে ওনার স্বরূপ একদম ঝকঝকে পরিষ্কার।
এই বিশ্ব আমি, বিশ্ব চরাচর সৃষ্ট পদার্থের রচয়িতা। এই ঈশ্বরই শক্তির দ্বারা এই সৃষ্টি রচনা করেছেন। সৃষ্ট সকল জীবজগতের মধ্যে খেলা করে এই আমি, সেই জন্যই সকলেই নিজেকে অনুভব করতে পারে। যখন এই সৃষ্টি হয়েছে তখন সেই ঈশ্বর, তিনি কিন্তু যা যা সৃষ্টি হয়েছে সবকিছুর ভেতরে অনুস্যূতভাবে নিজের অস্তিত্ব রেখেছেন, যার জন্য আমাদের ভেতরেও কিন্তু একটা অহং ভাব কাজ করে, একটা আমি আমি, যে অহংকার আমাদের, আমি এই করেছি, আমি ওই করেছি, এই যে আমাদের ইগো, এই আমি ভাবটা কিন্তু এই জন্যই, এবং এই জন্যই কিন্তু আমরা নিজেদের ভেতরেই সেই সত্যটাকে জানতে পারি। সবার মধ্যেই থাকে আমির বোধ, এই অহংবোধ কিন্তু আমাদের সবার ভেতরে। এই জন্য আমরা বলি না যে ঈশ্বর আমাদের ভেতরে আছেন, তাই এই আমির বোধ আমাদের আছে। পরম ব্রহ্মে জগতের কোনো প্রসঙ্গই নেই, সেই চরম জায়গায় জগতের কোনো অস্তিত্ব নেই, সেটা চরম সত্য। এই যে কথাগুলো বা আলোচনা করা হচ্ছে, এটা এক একটা লেভেলের সত্য বলা হচ্ছে, রিলেটিভ ট্রুথ। এক একটা ধাপে সিঁড়ি, একদম ছাদ হচ্ছে সেই ব্রহ্ম, সেখানে এক ছাড়া দ্বিতীয় কিচ্ছু নেই। কিন্তু বিশ্ব আমির মধ্যে থাকে সৃষ্টির বীজ। এই যে বিশ্ব আমি, এই যে চরম যে ঈশ্বর, এই যে ঈশ্বর, যে বিশ্ব আমি, তার ভেতরে কিন্তু সৃষ্টির বীজটা থাকে। এই যে বলে না, আমরা হিন্দুরা বিশ্বাস করি যে আমাদের এক সময় কলিযুগের শেষে পুরো পৃথিবী ধ্বংস হবে, আবার নতুন করে শুরু হবে। এই যে শুরু হবে, এটা কেন? এই পুরো বিশ্ব আমির মধ্যে সৃষ্টির বীজটা লুকিয়ে আছে। এই বীজটা আছে বলেই আবার নতুন নতুন সৃষ্টি সম্ভব হয়। না হলে একদম ধ্বংস হয়ে গেলে, যদি বীজটাও ধ্বংস হয়ে যায়, তাহলে আবার নতুন সৃষ্টি হবে কি করে? এই বীজটা থাকে। এগুলো কথামৃততেও আমরা ঠাকুরের মুখে এরকম কথা শুনেছি। এই আমি সেই মহাশক্তি, সকল শক্তির উৎস। সেই শক্তিটাই কিন্তু মানে সৃষ্টির বীজটা সেই শক্তির মধ্যেই। সৃষ্টি ধ্বংস হতে পারে, শক্তিটা ধ্বংস হয় না। আবার সেই শক্তির ফলেই কিন্তু আবার সৃষ্টি হয়। এই যে সৃষ্টিটা হচ্ছে, এই আমিটাই কিন্তু মহাশক্তি, এই ঈশ্বরকেই কিন্তু সেই শক্তি বলা হচ্ছে, শক্তিশালী, শক্তি স্বরূপ। সেই মহাশক্তি সকল শক্তির উৎস। সেই ঈশ্বর, সেই মহাশক্তি থেকেই কিন্তু প্রত্যেকটা শক্তি, পৃথিবীতে যা যা শক্তি আছে, যা যা ম্যানিফেস্টেশন আমরা দেখছি, সেগুলো সেই শক্তি থেকেই এসছে। সেই আদি শক্তি বিশ্ব প্রপঞ্চে অনুস্যূত হয়ে সৃষ্টি করে বিভিন্ন ধরনের খণ্ড শক্তি। এই আদি শক্তি এই বিশ্ব প্রপঞ্চের মধ্যে অনুস্যূত হয়ে প্রত্যেকটা জিনিসের ভেতরে সে তার অস্তিত্ব কিন্তু রেখেছে। তাকে দিয়েই সবকিছু সৃষ্টি, শক্তির দ্বারাই সবকিছু সৃষ্টি। কিন্তু যা যা সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা সৃষ্টির ভেতরেও কিন্তু সেই শক্তিটা রয়েছে, এবং এইটা থেকেই বিভিন্ন খণ্ড শক্তি উঠে এসছে। একটা শক্তি থেকে বিভিন্ন শাখা পোশাখা যেন বেরিয়েছে। একটা শক্তি বিভিন্ন খণ্ডে খণ্ডিত হয়েছে, বিভিন্ন ভাবে তার ম্যানিফেস্টেশন হয়েছে, এবং আমরা আজকে তাকে বিভিন্ন নামে ডাকি। উইন্ড, এনার্জি, ফায়ার, পাওয়ার, ফোর্স, যাই বলি। এই আমি বা আদি শক্তির অবস্থান ব্রহ্ম ও জগতের মাঝে, সগুণ ও নির্গুণের মধ্যে স্থিত বিরাট আমি, ব্রহ্মাণ্ডের প্রসবিতা ঈশ্বর বা ভগবান, জগতের সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা। বলছে কি যে ব্রহ্ম এবং সৃষ্টির মাঝে, মাঝে কেন? সৃষ্টি দেখছি মানে সেখানে আমি ব্রহ্মকে দেখতে পাচ্ছি না। সেখানে ডাইনামিসিটি, সেখানে ধ্বংস, সেখানে প্রতি মুহূর্তে কিছু না কিছু তৈরি হচ্ছে, ধ্বংস হচ্ছে, সেখানে বহু আছে। আর ব্রহ্ম হচ্ছে সেখানে এক আছে, সেখানে কোনো ক্রিয়েশনও নেই, কোনো ডিস্ট্রাকশন নেই। এই দুটোর মাঝখানে হচ্ছে শক্তির অবস্থিতি। এগুলো না অ্যাকচুয়ালি অনুভবের এক একটা স্তর। মহাপুরুষেরা এগুলো অনুভব করে করেই বলেছেন। তাই মুখে যতই এই তত্ত্বগুলো নিয়ে আলোচনা করা হোক, যতক্ষণ না এগুলো অনুভব হয়, এগুলো ধারণ করা খুব কঠিন।
খুব কঠিন এই জন্যই আলোচনাগুলো, যার যেভাবে অনুভব হয় তার কাছে সেইভাবে এগুলো পরিষ্কার হয়। তা এখানে কি বলছে যে ব্রহ্ম এবং মানে জগতের মাঝখানে হচ্ছে শক্তির অবস্থান, এবং সেটাই হচ্ছে সেই ঈশ্বর বা ভগবান যে সৃষ্টির প্রসবিতা, যার ভেতর থেকে এই সৃষ্টি হয়েছে। তিনি জগতের সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা। তিনি সৃষ্টি করেন, তিনি মেনটেন করেন এবং তিনি প্রলয় করেন। এই জন্যই শক্তির আলোচনা, এই জন্য শক্তি ভীষণভাবে আধ্যাত্মিকতার সাথে রিলেটেড। এবং আজকে আমাদের শক্তির আলোচনা এখানেই শেষ হলো। পরের মঙ্গলবার এর থেকে আবার এগিয়ে যাব। পরের মঙ্গলবার যেটা নিয়ে আলোচনা হবে, এই যে এখানে বিরাট আমি, বিশ্ব আমি, এই যে কথাগুলো, টার্মগুলো বলা হলো, এগুলোর মানে কি, এগুলো কি বোঝাচ্ছে, এইগুলো নিয়েই কিন্তু আলোচনা হবে। এবং এই যে আমাদের জ্ঞান, যারা এই সৃষ্টির বিচার করতে করতে, সৃষ্টিকে অ্যানালাইজ করতে করতে সেই কার্যকরণ যে পরম্পরা, যারা সেই চরম মহাকারণ, সেই সূক্ষ্ম মহাকারণে পৌঁছাতে পেরেছে, সেই ব্রহ্ম বা আত্মায় যাদের এই জ্ঞানটা হয়েছে, জ্ঞানেরও কিন্তু বিভিন্ন স্তর আছে, ধাপ আছে। সেই স্তরগুলো কি কি, সেগুলো নিয়েও আমরা পরের দিন আলোচনা করবো। পরের দিনের চ্যাপ্টারটা একটু বড়, হয়তো একদিনে পুরোটা হবে না, কিন্তু এইটা হচ্ছে আমাদের পরবর্তী আলোচনার বিষয়। আজকে শক্তির বিষয় নিয়ে আলোচনা এই অবধি। আবার পরের মঙ্গলবার সবার সাথে দেখা হবে। নমস্কার।